মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আবার ফোনটা কেটে দিলে। এখন যদি ওনার কিছু হয়ে যায় তাহলে দোষটা আমার উপর পড়বে। কেন যে আমি প্রথমে ওনাকে ফোন করে সবটা জানাতে গেলাম? কি করি আমি এখন? আচ্ছা, আমি কি একবার বাইরে বেরিয়ে গিয়ে দেখবো? একবার দেখি, উনি তো ফোনটাও তুলছেন না। দেখি তো। আমি একটু আসছি, বুঝলে? এত রাতে তুই কোথায় যাচ্ছিস? না, তুই তো নিজেই দরজা জানলা বন্ধ করে রাখলি, আমাদের কাউকে বেরোতে দিলি না। এখন এত রাতে তুই কোথায় যাচ্ছিস? চুপ কর, আমি আসছি বলে। কোথায় যাচ্ছিস বলতো? আচ্ছা রাবণ, তুই কি লুকাচ্ছিস বলতো? আসলে দাদা, অনেকক্ষণ ধরেই না আমাদের বাড়ির বাইরে দুটো ছেলে পাহারা দিচ্ছে। হ্যাঁ রে, আমাদের বাড়ি থেকে ইশারা করে কি যেন নিজেদের মধ্যে কথা বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। সে কি? কোথায় ওরা? ও, সেই জন্যই তুই এতক্ষণ ভয় পাচ্ছিস? অনেকক্ষণ ধরে গুড়গুড় করছে বাবা বাইরে। কি বলছিস সেটা? আমার তো শুনেই ভয় করছে। কি হবে এবার? ভয় পেও না, আমি এক্ষুনি আসছি, বুঝলে? আমি দাঁড়া রাবণ, দাঁড়া। তুই যাচ্ছিস কোথায়? একটু দাঁড়া তো, আমি একটু ঠান্ডা মাথায় ভাবতে দে। আরে আমি তো সেই জন্যই আলমুলুম নিদানকে ফোন করেছিলাম। উনি তো বললেন যে উনি আসবেন, কিন্তু মা তো বললো যে মাকে বাড়িতে ছেড়ে দিয়ে উনি নাকি কোথায় একটা গেছেন। না, ওনার যদি কোনো ক্ষতি হয়ে যায় কি হবে? না ডায়মন্ড, তুই এত টেনশন করিস না। আমার কি মনে হয় জানিস তো, মাকে পৌঁছে দিয়ে উনি ওনার নিজের বাড়িতে চলে গেছেন। ওনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি বারবার বারণ করেছিলাম, জানো তো মা। কেন উনি শুনলেন না আমার কথা? না ডায়মন্ড, তুই ভুল ভাবছিস। তুই এত চিন্তা করিস না। আমাকে কিন্তু রিদান বাবা বললো যে ওর এই পাড়ায় কি একটা কাজ আছে, সেই জন্য। বাহ, চমৎকার। সবটা তো তাহলে একদম প্ল্যান অনুযায়ী হচ্ছে। তুই আসতে বলেছিলি, চল না দেখি কোন লোক কোন। একদম বাইরে যাবি না, তুই কোথাও যাবি না, আমি যাচ্ছি। মা, আমি একটু বাইরে গিয়ে দেখছি, তোমরা। ডায়মন্ড, তুই কোথাও যাবি না, কোথাও বাইরে, তুই কোথাও যাবি না, কোথাও না। না রে, ওনার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি তো নিজেকেই ক্ষমা করতে পারবো না। না মা, দিদি, মা, বৌদি, বাবা, দাদা, তোমরা কেউ বেরোবে না, বাড়ি বেরোবে না। দেখো বাবা, দেখো মেয়ের কাণ্ড, দেখো। কি করবো এই মেয়েকে নিয়ে? হয়তো আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে আসছে। এখানেই ছিল ছেলেগুলো? হ্যাঁ স্যার, ছেলেগুলো তো এখানেই বাইক নিয়ে দাঁড়িয়েছিল, মনে হয় চলে গেছে। কোনো খোঁচড় হবে, জাস্ট ফলো করার জন্যই এখানে এসেছিল। ওদের আসল উদ্দেশ্য ছিল ডায়মন্ড মন্ডলের থেকে খামটা নেওয়া। এনিওয়ে, তোমরা এখানেই থাকো আর কড়া নজর রাখবে, নড়বে না। ইয়েস স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসলে আমার কাজ ছিল এদিকে একটা, তো সেই কারণেই না আমি এদিকে আসছিলাম। তো কাকিমাও তখন বেরোচ্ছিল, তাই আমি ভাবলাম যে অলরেডি অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমি কাকিমাকে বললাম যে আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। তাই আমি কাকিমাকে পাড়া মোড়ে ড্রপ করে দিয়েছিলাম, আর কিচ্ছু কারণ নেই। এখন না অনেক রাত হয়ে গেছে, আমি না এখন আসছি। হ্যাঁ, আসছি তাহলে। এই তো আপনি। বলছি, আর কোনো টেনশন রইল না? অনেক রাত হয়ে গেছে, এখন আপনারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন, কেমন? আমি এখন আসছি। হ্যাঁ। আর আপনার কাজ? আমার কোন কাজ? আপনি কি একটা কাজে এখানে এসেছিলেন, আপনি যে বললেন? ও কাজ, ওই কাজটা তো হয়ে গেছে। ওই কাজটা হয়ে গেছে বলে কিন্তু বাবা এখনো কল করেনি, নাহলে বাবা কল করতো আর আমার গম্ভীর গলায় জিজ্ঞেস করতো, এই
কোথায় তুমি? আমার বাবা না খুব রাগী, একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার। ওরে বাবারে, ভেবেই ভয় লাগছে। আমি না এখন আসছি, অলরেডি অনেক রাত হয়ে গেছে। বাই। হ্যাঁ বাই। চমৎকার মা, চমৎকার। আমি এতক্ষণ ধরে এতগুলো কথা বলে গেলাম, তখন তোমরা কেউ আমার একটা কথাও কানে তুললে না। তুমি, বাবা, দাদা, বৌদি, কেউ না। উফ শ্রাবণী, একটু চুপ করো না তুমি। না না, মানে আমি কেন চুপ করব? এত রাতে এই হ্যান্ডসাম ছেলেটা আমাদের বাড়িতে কি করছিল? এই ছেলেটা দিনের পর দিন ডায়মন্ডের সাথে একা একা মেলামেশা করছে ভিডিও করার নাম করে। পাড়ার লোক তো প্রশ্ন তুলবেই। তুমি একই কথা বারবার কেন বলছো বলো তো? আমরা তো সবাই ছিলাম, ওরা দুজনে তো যা কথা বলেছে আমাদের সবার সামনেই বলেছে। আর তার থেকেও বড় কথা হলো ওরা দুজনে দুজনের হয়ে কাজ করছে। আমার তো মনে হয় না এটা নিয়ে কিছু বলার আছে। না না বৌমা, সাবু ঠিক কথাই বলেছে। ডায়মন্ডের সাথে ওই রিদান বাবার এই মেলামেশা, ভিডিও করা, এটা বন্ধ হওয়া দরকার। তার কারণ ওই বাড়িতে বড় ম্যাডাম বা কুলি ম্যাডাম বিষয়টা ভালোভাবে দেখছেন না। ওনারা পছন্দই করছেন না ডায়মন্ডের সাথে ওনার বাড়ির ছেলের এই মেলামেশাটা। দাঁড়ান, হালু হুলুমুড়ি দান। আপনি বলুন। ও আরেকটা কথা আমি বলতেই ভুলে গিয়েছিলাম, আর বাকি 5টা দিনের মতন নিউটাউন মলের বাইরে আপনি আপনার বড় পায়ে স্টল দেবেন, কেমন? আর রাজা যাবে আপনার একটা ভিডিও শুট করতে। আর আপনি? আমি? আমার কথা বাদ দিন। আরেকটা কথা, একদম ভয় পাবেন না, ভয়কে জয় করতে হবে তো। আপনার চারপাশে এমন লোকজন আছে যারা সব সময় আপনার উপর নজর রাখছে, কেউ আপনাকে টাচও করতে পারবে না। আপনি এত কিছু কি করে জানছেন? আজ আপনাকে বলতেই হবে। আপনি আমাকে বলুন, একজন ফুড ব্লগার হয়ে আপনি ভেতরের এত কথা কি করে জানছেন? নাকি আপনি এসব বলছেন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য? আরে আরে না না, এরকম কিছু না। আপনারও কি আমার পরিবারের মতো এটাই মনে হচ্ছে যে ওই লোকগুলো আমার কোনো বিপদ ঘটাতে পারে ওই খামটা না পেলে? ওই খামটা কি আছে বলুন না, কি আছে ওই খামে? আর আপনি ওই খামটা পুলিশকে দিয়েছেন তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। নমস্কার ম্যাম। নমস্কার। আমি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থেকে এসেছি। রানীগঞ্জ হলো কয়লা প্রধান অঞ্চল, ওই এলাকারই মেয়ে আমি। ওখানে ইসিএল একটা সংস্থা আছে, সেই সংস্থায় আমি সিকিউরিটি ইন্সপেক্টর হয়ে কাজ করেছি। তার জার্নির কোথায় তোমার সাথে আলোচনা করবার জন্য এসেছি। শুনবো সব কথা। ইসিএল এর ফুল ফর্ম কি? ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড ম্যাম। তোমার কাজটা কি? আমার তো অনেক গুরুত্বপূর্ণ কাজ ম্যাম, সিকিউরিটি ইন্সপেক্টর। কোল ইন্ডিয়ার আন্ডারে ইসিএল পড়ছে, সেটা আমাদের রানীগঞ্জ, আসানসোল এই এলাকাতে পুরোপুরি কোলবেল্ট। এটা এখানে ম্যাম যে কয়লা উৎপাদন হচ্ছে, সেই কয়লা উৎপাদনের সংরক্ষণ সেটা মূলত সিকিউরিটি করে, এবং আমি 9 বছর থেকে কাজ করে চলেছি খুব দায়িত্বপূর্ণভাবে। কাদের থেকে রক্ষা করা? যেমন কয়লাটা যেটা আমাদের প্রোডাকশন হয়, সেটা যখন উপরে উঠে আসে, সেই কয়লাটা অনেক সময় অনেক বাইরের লোক নিতে চলে আসে। এরকম নিতে চলে আসলে নিয়ে যাওয়া যায় নাকি? এলাকার কিছু বাসিন্দা থাকে যারা কোনো কিছু কাজ না করে, যে এখানে কয়লা উৎপাদন হচ্ছে, যাই গিয়ে একটুখানি কয়লা নিয়ে আসি, এরকম ভাবে নিয়ে চলে যেতে পারে? নিয়ে চলে যেতে পারে না, যার জন্য আমরা প্রোটেকশন সেরকম ভাবে দিই কোম্পানিকে। আমাদের সেটার কাজ হচ্ছে যে খুব ভালোভাবে সেটা প্রোটেকশন করা। তারপর যে অফিসগুলো আমাদের যেখানে যেখানে আছে, আমার আন্ডারে প্রচুর লোকজন কাজ করে, তারা যারা আছেন তাদেরকে সেই জায়গায় সেরকমভাবে ডিউটির টাইমে সেরকমভাবে ডিউটি ডিটেল করে দেওয়া, ওকে, যে যাতে সেই অফিসগুলোতে এমপ্লয়ি ছাড়া বাইরের কোনো মানুষ না আসতে পারে, কোনো রকমের ঝামেলা সৃষ্টি না হয়, প্রত্যেকটা মানুষ খুব ভালোভাবে কাজ সুসম্পন্ন করতে পারে। কিভাবে এলে এই প্রফেশনে? ছোট থেকে আমার ইউনিফর্ম পরবার খুব শখ ছিল। টিভিতে দেখতাম 26শে জানুয়ারি প্যারেড হচ্ছে, 15ই আগস্ট প্যারেড হচ্ছে, ওইটা দেখতে 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 আমার মনে হতো আমি ইউনিফর্ম পরবো, আমি ওইরকম প্যারেড করব, আমি ওইরকম হতে চাই। আর ম্যাম ছোট থেকে প্রচুর স্পোর্টস, স্কুল লেভেলে কাবাডি, কলেজ লেভেলে এনসিসি দিল্লি আরডিসি করে এসেছি আমি।
2011-তে ম্যাম আসানসোল দুর্গাপুর কমিশনারের আন্ডারে তখন সিভিক ভলান্টিয়ার্স নেওয়া হচ্ছিল। তখন আমি ওই কমিশনারের অফিসে ইন্টারভিউ দিয়ে, যেহেতু এনসিসি সি সার্টিফিকেট ছিল, ওই সার্টিফিকেটের জন্যই কুলটিতে 5 বছর কাজ করি। আচ্ছা, তারপর সিআইএসএফ, বিএসএফ এই প্রচুর পরীক্ষা দিই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, মানে যে কোনো রকম ফোর্সে হলে তুমি যেতে রাজি ছিলে? আমি সকাল 4টায় উঠে ম্যাম শুধু মাঠে চক্কর লাগাতাম, হাই জাম্প, লং জাম্প, প্রতিনিয়ত প্র্যাকটিসের সাথে। কোথাও কোনো ক্রমে কোন জায়গাতে গিয়ে পড়ে আমাকে দাঁড়াতেই হবে। মা বাবার আশীর্বাদে আজকে আমি দাঁড়িয়েছি। কিরকম লাগলো তোমার 9 বছরে তোমার যে অভিজ্ঞতা অর্জন করলে, তোমার কতটা ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে কাজটা? ভালো লাগছে? শরীর হয়তো খারাপ আছে, মনে হচ্ছে না আজকে হয়তো চালাতে পারবো না দিনটা, শরীরটা একটু খারাপ লাগছে। ইউনিফর্মটা শরীরে দেওয়ার সাথে সাথেই মনে হয় আমার মধ্যে সব জোশ আছে, আমি ফিট অ্যান্ড ফাইন। কোনো সুবিধা অসুবিধাকেই তখন সব মনে হয় সুবিধা, কোনোটাই অসুবিধা নয়। পরিবারে কে কে আছেন ঝিলিক? মা 3 বছর হলো মারা গেছেন, বাবা আছেন, 3 বোন আমরা, আমি বড়। এখন ইনকামের সোর্স যেটা, সেটা আমি একজনের বিয়ে দিয়েছি মার্চ মাসে, আর একজন বাকি আছে। তোমারও তো বিয়ে হয়ে গেছে? আমারও বিয়ে হয়েছে, আমার 3 বছরের একটা বেবি গার্লও আছে। বাট তুমি সংসারটাকে জানো, বাবা বোনকে? হ্যাঁ। ছোটবেলা থেকে পশ্চিম বর্ধমানেই বড় হওয়া? পশ্চিম বর্ধমানে বড় হওয়া। কোন জায়গা? মিঠানি গ্রামে আমি বড় হয়েছি। এটা আমার খুব গর্বের বিষয় যে আমি এখানেই মেয়ে হয়ে আমি এখানে কাজ করছি, এত সুন্দর একটা ভালো কাজের সাথে যুক্ত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। নমস্কার দিদি, আমি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল থেকে আসছি। আমি আসানসোলেরই মেয়ে, আসানসোলেরই বৌমা। আমি এখন টিচার বলতে গেলে, মানে আমি একা হাতে 2টো বাড়ি সামলাই, বাপের বাড়ি শ্বশুর বাড়ি। আমার টোটাল 12-13 জন ছাত্রছাত্রী হয়ে গেছে। বিয়ে হয়েছে কতদিন? 11 বছর বিয়ে হয়েছে। আমার লাভ ম্যারেজ। পরিচয় কিভাবে বাড়ির সাথে? পরিচয় মানে যেহেতু আমি এখানকার মেয়ে, সেও এখানকার ছেলে। আমার পিস্তত দাদার সে বন্ধু ছিল, ছোট থেকে দেখে এসেছি। দাদা মানে বলেই সম্বোধন, কিরে কেমন রেজাল্ট হলো, এই কি পড়ছিস, কোথায় যাচ্ছিস। এমনকি সে আমার বাবা কাকাকেও দাদা বলেই ডাকতো, যেহেতু পাড়ার ছেলে। তো আমি সে বছর এইচএস দিয়েছি। তো আমার এক পিস্তত দিদির সম্বন্ধ হচ্ছিল। তো আমার আরেকজন পিস্তত দাদা, যে ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে এখানেই থাকে, সে দাদা বলেছে, শোন না, আমার মাসির মেয়ের জন্য না পাত্র খুঁজছে। তো আমার খুব ইচ্ছা যে আমি তোর কথা বলি বাড়িতে, তুই কি বলছিস? তখনও বলছে, তোর মাসির মেয়ের থেকে না তোর মামার মেয়েটাকে আমার বেশি ভালো লাগে, তুই বাড়িতে জানাস তো। তো প্রথম আমার মাকে জানায়, মায়ের কাছে পারমিশন নিয়েছে, মানে বলেই দিয়েছিল যে ও পড়ুক, তারপরে আমি বিয়ে করব। তো আমি যখন কলেজ যেতাম, দেখতাম দাঁড়িয়ে আছে, বলতো বাসে কি জন্য উঠবি, বাস ভাড়াটা তোর বেঁচে যাবে, আমার সঙ্গে চল। আমি বললাম বাস ভাড়া বেঁচে যাবে কি, আমি চেপে যেতাম। কিন্তু যখন নামতাম ঠিক 5 টাকা পকেটে বলতাম, ভাড়াটা দিলাম তোমাকে। তো ওই 5 টাকা জমিয়ে একটু ভাড় জমিয়েছিল বিয়ের পর, যেটা আমাকে একটা গিফট কিনে দিয়েছিল, বলে দেখ তোর 5 টাকা দিয়ে আমি তোকে। পরিবারে কে কে আছেন? পরিবারে আছেন মানে শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার ছেলে। যেহেতু আমার হাজব্যান্ড কর্মসূত্রে বাইরে থাকে, বেশিরভাগটাই বাইরে, উইকেন্ডে আসে, কখনো 2 সপ্তাহ অন্তর। তো দুটো পরিবারে যে কোনো ডিসিশন, যে কোনো সিদ্ধান্ত মানে আগে আমি নেবো, যেহেতু আমি বাড়ির বড় মেয়ে না, আমি বড় ছেলে। আর আমি মানে তাদের টিচার হয়ে আমার জন্য 12-14 জন স্টুডেন্ট হয়ে গেছে এখন। তাদের সমস্ত কিছু দেখাশোনা, তাদের ওষুধ থেকে খাওয়া, এভরিথিং আমি দেখি। আর আমি ছোটোবেলা থেকে নাচ, আমাদের একটা বিশাল বড় টিম আছে, 2.5 বছর বয়স থেকে আমি নাচ করি। আমার নাচের সবথেকে বড় এনকারেজ করে আমার কাকা, আমি, আমার বোন, আমরা সবাই নাচে অনেক দিন ধরে যুক্ত আছি। এখন বিয়ের পরেও আমার এখনো চর্চা করে, এখনো আমার শ্বশুরবাড়ির মানে আমার শ্বশুর শাশুড়ি যেখানে আমার প্রোগ্রাম হয়েছে সেখানে ওনারা গেছেন। আর আসানসোলে আমাদের ভীষণ বড় যেটা উৎসব, আমাদের 350 বছরের পুরনো আমাদের নিজস্ব দুর্গা উৎসব হয়। আমাদের 9টা দুর্গা মন্দির আছে। আমার শ্বশুরবাড়ির নিজস্ব দুর্গা মন্দির, বাপের বাড়ির নিজস্ব দুর্গা মন্দির, অথচ কোথাও যেতে হয় না। 9টা দুর্গা মন্দির এক জায়গায়, 9টা মা একসাথে দোলা আসা, দোলা বিসর্জন, মানে অপূর্ব দৃশ্য। আবার 300 বছরের পুরনো গাজন উৎসব, যেটা আমাদের পশ্চিম বর্ধমান জেলার ভীষণ মানে ঐতিহ্যবাহী একটা উৎসব। এটা কোন সময় হয়? গাজন উৎসবটা চৈত্র সংক্রান্তি। আর আপনি যেটা প্রথমে বললেন, আমাদের ঘাগরবুড়ি, মা ঘাগরবুড়ি তো আমাদের নিজেদেরই, মানে আমাদের যেহেতু আমরা উগ্র ক্ষত্রিয়, আমাদের পৈতে ছিল না। তো আমাদের অনেক যারা ব্রাহ্মণত্ব করতেন তাদেরকে চক্রবর্তী উপাধি দিয়ে আমাদের ওই মা ঘাগরবুড়িকে ওনাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যারা এখনও সেবা করে আসছেন। মানে আমাদের যে পুরো জায়গাটা, আমাদের এই যে আসানসোল রানীগঞ্জ কয়লার জন্য তো বিখ্যাত, তা আমাদের এই যে কালচার, আমাদের উৎসব, আমাদের দেবত্বর যে ট্রাস্ট কমিটি, সেই কমিটি, গ্রাম্য কমিটি এত সুন্দরভাবে সব মেনটেন করে। গ্রামের মেয়ে বৌমারা সবাই মিলে, সবাইকে নিয়ে
আমাদের যে বাড়ির উৎসবটা হয় দুর্গা উৎসব, সেখানে আমাদের 4 দিন মানে চিন্তা করতে হয় না, খাওয়া দাওয়া আমাদের সব মন্দিরে, বাড়িতেই মিঠাই বানানো যেগুলো আমাদের কালচারের মধ্যে আছে, শিলির নাড়ু, তারপরে আরসে, এগুলো সব আমাদের বাড়িতে হয়। মানে 1-2 মাস আগের থেকে আমাদের এগুলো শুরু হয়ে যায়। এমনি বিখ্যাত খাবার কি কি তোমাদের জেলার? আমাদের সামনেই যেটা আছে আমাদের চাচির মিষ্টির দোকান, মানে 50 বছরের পুরোনো, মানে ঐতিহ্যবাহী, মানে কথাতেই আছে চাচির মিষ্টি সকলের পুষ্টি। মানে হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জগদ্ধাত্রী, তুমি 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 কথা দিচ্ছ তো বলো, আমার সামনেই সন্তানের জন্ম হবে? বলো না, আমি আমি প্রথম সন্তানকে দেখবো, বলো না জগদ্ধাত্রী, তুমি কথা দিচ্ছ তো? কথা দিচ্ছি, কথা দিচ্ছি তোমাকে স্বয়ং। জানো জগদ্ধাত্রী, আমাদের পরিবারের কেউ আমাকে দেখতে আসেনি, কেউ না। আমি একটা আবর্জনা, একটা ফালতু। আমাকে কেউ মানুষ বলে গণ্যই করে না, কেউ করে না জগদ্ধাত্রী, কেউ। আমার কেউ নেই, আমার মা নেই, আমার বাবা। কে? বাবা। হ্যালো, কে এসছে? রাজনাথ মুখার্জি, আমার বাবা। আমি তোমার জন্য আইনজীবী ঠিক করেছি, কলকাতার সেরা আইনজীবী। তুমি একদম চিন্তা করো না, তোমাকে কেউ সাজা দিতে পারবে না। জানো, আজকে পেপারে কৌশিকী লিখেছে ওর সম্বন্ধে, গর্বে আমার বুক ভরে গেছে। ওর মতো একটা মেয়ে আমাদের বাড়িতে, কৌশিকী লিখেছে একটা সামান্য নারীর প্রকাণ্ড হয়ে ওঠার গল্প, তার লড়াইয়ের গল্প। সে হারতে শেখেনি, সে আজও লড়াই চালাচ্ছে তার স্বামীর জন্য। তুমি কার সাথে কথা বলছো? জগদ্ধাত্রী। দাও ফোনটা, দাও আমাকে দাও। হ্যালো জগদ্ধাত্রী, আমি বাবা বলছি। হ্যাঁ বলুন না। না বলুন না নয়, বলো বাবা বলুন। হ্যাঁ বাবা বলুন। জগদ্ধাত্রী দেখো, আমি তো আইনের দিকটা আমি দেখে দিচ্ছি, আমি আইনজীবী নিয়ে যাচ্ছি। তুমি কিন্তু আমার ছেলেকে ছাড়িয়ে আনবে, তুমি সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করবে। ওকে যেভাবে ফাঁসানো হয়েছে, ওর বিরুদ্ধে যে সমস্ত নথিপত্র ওর মেলে, ওর মোবাইলে যারা ফোন করেছে, যারা টেক্সট করেছে, তুমি কাউকে ছাড়বে না, কাউকে ক্ষমা করবে না, কাউকে ক্ষমা করবে না। তুমি সে যেই হোক, সে যদি আমাদের পরিবারেরও কেউ হয়, তুমি ক্ষমা করবে না, ক্ষমা করবে না। তুমি আমায় কথা দিচ্ছ তো? আমায় কথা দিচ্ছ? কথা দিচ্ছি, কথা দিচ্ছি বাবা, আপনার ছেলেকে আমি সসম্মানে মুক্ত করে আনবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 24 ঘন্টা নজর রাখবে, বাকিটা আমি সামলে নিচ্ছি। তারপর আপনি আমি একটু পরে রিং ব্যাক করছি। রিং ব্যাক করছি। কার সঙ্গে কথা বলছিলে? মুখার্জি পরিবারের জামাই দেবু বাবুর সাথে কথা বলছিলাম, কিন্তু
আপনি এখানে? এখানে দিব্যা, তোমার চ্যানেলে ঘন্টায় ঘন্টায় নিউজ হচ্ছে, তুমি বরং ওই নিউজে জ্যাজ চ্যানেলকে প্রজেক্ট করো। নিউজে দেখাও যে একটা মেয়ে ডিউটির জন্য তার স্বামীকে পর্যন্ত ছাড়েনি। তুমি দেখাও যে সে তার নিজের স্বামীর এগেইনস্টে কেস ডায়েরি তৈরি করেছে, স্বামীকে কোর্টে প্রডিউস করছে। গট মাই পয়েন্ট? বুঝতে পারছো কি দেখাতে চাইছি? তুমি দেখাও যে কর্তব্যটাই আসল, সম্পর্ক তো তুচ্ছ। আপনি আপনি ঠিক কি চাইছেন বলুন তো? আমি কি চাইছি সেটা জেনে তোমার কি হবে? তার চেয়ে বরং যেটা বলছি সেটা করো। ওইখানে তোমার তো প্রচুর রিপোর্টাররা রয়েছেন, তাদের বলো পুরো এরিয়াটা ঘিরে নিতে, বলো ওখানে একটা প্রেশার ক্রিয়েট করতে, আর দর্শকদের জন্য কিছু প্রশ্ন ছুড়ে দাও, যেমন জ্যাজ সান্যাল কি কর্তব্যে বিমুখ হচ্ছেন? তিনি কি কর্তব্যকে সম্মান দিতে পারবেন? পারবেন শেষ পর্যন্ত নিজের স্বামীকে কোর্টে প্রডিউস করতে? কিংবা ধরো তিনি কি স্বামীর এগেইনস্টে তথ্য প্রমাণ কোর্টে পেশ করতে পারবেন? এইরকম কিছু প্রশ্ন দর্শকদের জন্য ছেড়ে দাও, বুঝেছো? প্রশ্নে প্রশ্নে জেরবার করে ফেলো, ভেঙে ফেলো, ভেঙে ফেলো ওই স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীর সম্পর্ক। স্বয়ম্ভু জেলে যাক, তারপর 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 কি? না, আমাকে সত্যি করে বলুন তো, আপনি ঠিক কি চাইছেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিশা, এই কদিন আমাদের বেশ ভালো বন্ধুত্ব হয়েছে, আর সেই বন্ধুত্বের জায়গা থেকে আমি যদি তোমার কাছে কিছু চাই, দেবে আমায়? অফকোর্স রিক, why not? আর দেখো, ফ্রেন্ডশিপ দিয়ে তো রিলেশন স্টার্ট হয়, তাই না? তারপর প্রেম, বিয়ে, বেবি। নো রিক, লিভ ইট, এসব তুমি বাদ দাও। তুমি বলো, তুমি আমার থেকে কি হেল্প চাও? তুমি বলো। আমি একজনকে ভালোবাসি নিশা, আর একমাত্র তুমিই পারবে আমাকে আমার ভালোবাসার কাছে নিয়ে আসতে। তুমি আমার সাথে মজা করছো, তাই না রিক? না না নিশা, আমি অ্যাকচুয়ালি তোমার হেল্প চাইছি। রিক, এটা তুমি কি বলছো? হাউ ডেয়ার ইউ রিক! রিক, তুমি এটা বলতে পারো না? আমার তোমার গার্লফ্রেন্ড হওয়ার কথা ছিল, তুমি আমাকে বলছো তোমার ঘটকালি করতে। নো নো, তুমি এটা আমাকে কিছুতেই বলতে পারো না। নিশা 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 নিশা, লিসেন টু মি। নিশা, প্লিজ লিসেন টু মি, প্লিজ কাম ডাউন, প্লিজ। দেখো নিশা, তুমি তোমার লাইফে আমার থেকে অনেক বেটার লাইফ পার্টনার পাবে, আর তার জন্য তোমার যা যা লাগবে, যা যা প্রয়োজন, আমি সবকিছু প্রোভাইড করব। হাতে তো টাকা নেই, এই চান্সটা কিছুতেই ছাড়া যাবে না। কের মণিমাকে দিয়ে যখন কিছুই হয়নি, তখন রিককে জবাই করে না হয় রোজগারটা করি। ওকে ওকে ফাইন, বলো তুমি আমার থেকে কি হেল্প চাও?
থ্যাংক ইউ। বেশি কিছু করতে হবে না, তোমাকে জাস্ট আমার গার্লফ্রেন্ড হবার অভিনয় করতে হবে, সো দ্যাট আমরা মধুবনীকে একটু জেলাস ফিল করাতে পারি। দ্যাটস ইট। তুমি, তোমার সাহস তো কম না, তুমি আবার এসেছো এখানে? আংটি চুরি করেও কি শান্তি হয়নি? আবার কি নিতে এসেছো? তুমি আমাকে ডেকে পাঠালে আর তোমার এমপ্লয়ি আমাকে এভাবে অপমান করছে রিক। হ্যাঁ, না না, একেবারেই না। আমার গার্লফ্রেন্ডকে অপমান করা আমি কিছুতেই সহ্য করবো না। নিয়াত, আজকে আমাদের একটা মুভি ডেট আছে, তাই ছেড়ে দিচ্ছি, পরে এর ব্যবস্থা আমি করবই। একদম, এদেরকে বেশি পাত্তা দিও না তো। রিক, হ্যাঁ, লেটস গো মাই লাভ। মুভি দেখতে যাচ্ছেন না মুভি করছেন? হ্যাঁ। আর নিশা, আমি তোমার আংটিটা ঋগদেব বাবুর হাতে দিয়ে দিয়েছি, পরে নিও। হ্যাঁ। ও না না, তুমি বরং ঋগদেব বাবুকে বলো একটা পুরো ক্যাফে বুক করে হাঁটু গেড়ে বসে ওই আংটিটা দিয়ে তোমাকে প্রপোজ করতে। গ্রেট আইডিয়া রিক। রিক, এটা কিন্তু খুব ভালো আইডিয়া। চলো 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 আমরা যাই। আরে দাঁড়িয়ে সময় নষ্ট করো না। আরে এসো তো, চলো চলো, এসো এসো এসো। কি ভেবেছে আমি বোকা নাকি হিংসুটে, যে অন্য মেয়েদের সাথে দেখলেই আমি কেঁদে কেঁদে ওনার পেছনে ছুটবো? পূর্ণেন্দু স্যারের কথা শোনার পর ভাবলাম ওনার সাথে একবার কথা বলার কথা ভাববো, কিন্তু না, যা খুশি করুক আমি পাত্তাই দেব না। আমার কিচ্ছু যায় আসে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভালো লোক যে আমি তোমাকে বুদ্ধিটা দিলাম সেটা কাজে লাগালে? চেষ্টা তো করছি মিহিক, কিন্তু কিছু হচ্ছে বলে তো আমার মনে হয় না। তুমি তো বড্ড স্লো। ইলাজ বুড়ি, মাম্মা আসছে তো। ভালো লোক, তুমি পালিয়ে যাও। মিহির সাথে দস্যিপানা একদম না। আর কাকু কাকিমাকে কল করে আমি বলে দেবো জামশেদপুর যাওয়ার আগে খেয়ে দিয়ে বেরোবি এখান থেকে। হ্যাঁ। কি ঘরের এই অবস্থা কেন? আর সুটকেস, মিহিকে আবার সুটকেসের মধ্যে ঢুকেছিল? ওই একটু মানে আর কি, ওই চলো মা, চলো তুমি বসবে, চলো মা, চলো চলো। কি গরম পড়েছে না মাসিমা? বাবা, পর্দাগুলো তো লাগানো, পর্দাগুলো খুলি, ঠান্ডা হাওয়া আসবে। এ বাবা, মিহি মিহি মিহি, হাসপাতালে জামা শোনা, আগে স্নান করে আসি, তারপর চটকো পটকো। মধু, জানলা খুলিস না রে, মানে পর্দাটা সরাস না, হাওয়া আসবে তো, ঠান্ডা লেগেছে খুব। এই গরমে ঠান্ডা? সব ছেলে না একরকম, যেমন কুশল তেমন ঋগদেব বাবু। আমি কিন্তু ঋগদেব বাবুকে অনেকটা আলাদা ভেবেছি। দেখে যা, ওই নিশা বলে মেয়েটার সাথে ওর ছবি। কই দেখি। আমার আর নিশার ছবি? সেটা শুনে মধুবনী একটু জেলাস হলো মনে হয়। মিহি ঠিকই বলেছিল, মাম্মাটা হিংসুটে। এখানে এইভাবে বেশিক্ষণ থাকলে ধরা পড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। যেভাবেই হোক বেরোতেই হবে। আমার একটা আইডিয়া আছে। কি? এই চাদরটার মধ্যে না ভর্তি ছাড় পোকা বাবা। ঘরটা থেকে বেরো, চাদরের আড়ালে আড়ালে চলো, এসো। হ্যাঁ হ্যাঁ, বেরো। ছাড় পোকাগুলো যায়ও না তো। আরে যা না রে বাবা। দেখ, ওই মেয়েটার সাথে কয়েক হাজার হাজার ছবি। আর মেয়েটার কাণ্ড দেখেছিস কি করেছে? ঋগদেবের সাথে স্ট্যাটাস আপলোড করেছে, ইনার রিলেশনশিপ। আর এই পুরো বিষয়গুলোকে, এই ছবিগুলোকে লিল্যান্ডকে আবার ট্যাগ করেছে। এত তাড়া ছিল আপনার ঋগদেব বাবু, সোজা ইনার রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে এত এত ছবি? এগুলো নিশ্চয়ই দুদিন তোলা নয়, তার মানে আগে থেকেই।
বড় আস্পর্ধা মেয়েটার। হ্যাঁ, তুই ভাব, প্লেল্যান্ডকে ট্যাগ করেছে, নিজেকে ভাবে সিইও। ওই অফিসে তো চাকরিও করে না, আমি চাকরি করি ওই অফিসে। একদম দেখাবি না এগুলো আমাকে। তো ফোনটা দাও। হ্যালো ভালো লোক, মামা তোমার আর ঈশা মেয়েটির ছবি দেখে কান্না করছে, আমার আবার স্যাড লাগছে। তুমি স্যাড হও না মিহি, সব ভালো হবে। এবার আমি আপনার মনের কথা বুঝতে পারছি মধুবনী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনেক রাত হয়ে গেছে টুম্পাদি, সবাই শুয়ে পড়েছে, তুমি ঘুমাবে না? সব কাজ তো হয়ে গেছে, যেটুকু বাকি আছে আমি করে ফেলবো, যাও শুয়ে পড়ো। আরে সে তো যাবো, সে তো সবাই চলে গেছে শুতে, তুমি এখনো যাবে না বলো? আমি যাব, ঠিক সময় চলে যাব। তুমি যাও কি, এখন শুয়ে পড়ো, কাল ভোরবেলা উঠতে হবে, নাহলে ঠাম্মি বকবে। যাও, ঠাম্মির কাছে বকা খাবে, যাও 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 যাও। আমি মরছি আমার জ্বালায়, প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছে করেই যাচ্ছে। আপনি রাতে কিছু খাননি আপনি? শ্যামলী, আরে কি হলো, একটা প্রশ্ন করছি তো, আবার মৌনব্রত ধারণ করলেন নাকি? শ্যামলী, অহনার জন্য ওইভাবে রেগে রেগে কথা বললেন কেন আমার সাথে? রেগে রেগে কথা বললাম আমি? হ্যাঁ আপনি। কোথায়? আমি তো, আরে আমি যা বিশ্বাস করি আমি তাই বললাম। আমি বললাম যে আপনার কিছু মনে হলে আপনি আমাকে এসে বলবেন, আর তো কিছু বলিনি। এটা তো ভালো করে বলা যেত তাই না? ওরকম গম্ভীর ভাবে কাট কাট করে না বললেও তো চলতো। কোথায় গম্ভীর ভাবে কাট কাট করে বললাম আমি? দেখুন স্যার, আপনার আমার মধ্যে যাই হোক সেটা যদি আপনি চিৎকার করে বলেন, রেগে বলেন, মেরে বলেন, আমার কষ্ট হয় না। কিন্তু অহনার জন্য যদি আপনি আমার উপর রাগ দেখান, আমাকে কথা শোনান, তাহলে আমার খারাপ লাগে। তার কারণটা হচ্ছে নাটক অহনা করে, আমি তো করি না। মিথ্যা কথা অহনা বলে, আমি বলি না, সেই কারণেই আমার রাগটা হয়। স্যার, এ কি হলো? স্যার আমাকে থামানোর জন্য আমার আঁচল ধরে শ্যামলী, মাথাটা ঠান্ডা রাখতে হবে তো, কারণ আমি দেখেছি আপনাকে না আজকাল কিছু বললেই আপনার গায়ে ফোসকা পড়ে যায়। আরে আরে কি বলছি আপনি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু সত্যি আপনাকে বকিনি, আমি কিছু বলিনি আপনাকে। শ্যামলী, আরে কিছু বলুন। হে মা, সব কি ভাবছিলাম আমি? চাপ বাবা, চলে গেল। গিয়ে কথা বলে আসি, রাগটা আদৌ ভাঙা না থাক। আসলে বুঝতেই পারেনি নাকি কি যে করে, এই হাসছে, এই রেগে থাকছে, এই গম্ভীর হয়ে যাচ্ছে, কি যে পড়তে চান। অনেক রাত হয়েছে, থাক এখন, এত রাতে কি আর কথা বলবো না, কালকে সকালেই হয়। ও আমাকে তো আমার মর্নিং ওয়াকে বেরোতে হবে। এই দেখো জলটা নিতে এসেছিলাম, সেই জলটাই আর আমার মাথাটা খারাপ হয়ে যাবে চোখ আমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনেকের সাথে আমি সেটেল করবই, আমি এই পথেই হাঁটবো। এবার দেখি শ্যামলী আটকাক, ইম্পালসিভ কোনো ডিসিশন নিক। ইম্পালসিভ হয়ে কোনো না কোনো ভুল শ্যামলী করবেই, তাতে আমাদের লাভ। অনেকে তো চোখেও ছোট হতে থাকবে।
দেখ না আজকে যেটা করলো, আমি যাতে অনিকেতের সাথে বাড়ি ফিরতে না পারি ও গাড়ির চাবিটা লুকিয়ে রেখেছিল। বৌদি বললো তো অনিকেত কিন্তু অনেক কথা শুনিয়েছে। দেখ সবই তো বুঝলাম, শ্যামলী আর অনিকেতের মধ্যে নয় ঝামেলাটা লাগলোই, কিন্তু তাতে তোর কি লাভ? তুই তো আর অনিকেতের কাছাকাছি যেতে পারছিস না। যেতে হবে, কোনোভাবে যেতে হবেই। আচ্ছা অহনা, তুই তো অনিকেতের লাইফস্টাইল একটু হলেও জানিস, একবার একটু ভেবে দেখ না অনিকেত কখন একা একা থাকে না, মানে শ্যামলী ওর আশেপাশে থাকে না। সেই সময় যদি তুই অনিকেতের সাথে যোগাযোগ করিস তাহলে কিন্তু শ্যামলী কি করছো তুমি? কি হয়েছে তোমার? বাড়ি মারছো কেন? ওখানে কি ঘুমোনি? কি হয়েছে তোমার? আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি জানো। অপরাজিত দাদা তুমি আমাকে বাঁচাবে গো। বাঁচাবো মানে কি করবো আমি? তুমি আমাকে গাড়ি চালানো শেখাবে। হ্যাঁ বুঝেছি, তোমার মাথাটা সত্যি গেছে। শোনো শ্যামলী, তুমি এক কাজ করো, তুমি ঘরে গিয়ে ঘুমোলে তোমার মাথাটা ঠান্ডা হবে। আমি একটু ঠান্ডা জল খাবো, খেয়ে আমিও ঘরে যাবো, আমিও ঘুমোবো। তোমার সঙ্গে থেকে থেকে আমারও মাথা খারাপ হয়ে যাবে। আরে আরে তুমি কেন দেবে? আমি নিয়ে নিচ্ছি, তুমি যাও ঘুমো। না না না, তা করলে হবে না। কেন? দেখো আমি মেনে নিলাম আজ থেকে তুমি আমার গুরু, তুমি আমায় গাড়ি চালানো শেখাবে, আমি তোমার জন্য সবকিছু করে দেবো। তোমার জন্য জল ভরে দেবো, তোমার জন্য খাবার বানিয়ে দেবো, ভালো ভালো খাবার বানিয়ে দেবো। প্রিয়া দিদির কোনো কথা আমি শুনবো না। তুমি জল খাবারে যেটা বানিয়ে দিতে বলবে আমি সেটাই বানিয়ে দেবো। আমায় গাড়ি চালানো শিখিয়ে দাও না গো। আচ্ছা ঠিক আছে, কিন্তু না তুমি হঠাৎই গাড়ি চালানোর জন্য খেপে উঠলে কেন বলো তো? ওনার তো খুব শখ না, আমার বরের গাড়ি চড়বে, স্যারের গাড়ি চড়বে, চড়াচ্ছে মুখে। এবার থেকে যখন ইভেন্টে গান গাইতে আসবে আবার যদি এরকম নাটক করে তখন আমি ওকে গাড়ি চালিয়ে পৌঁছে দেবো বাড়িতে। স্যারের গাড়ি চালানো একদম বের করে দেবো আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 4টে ডিভোর্সের কেস লড়ে টাকা রোজগার করে ভাবছেন খুব টাকার গরম হয়েছে। শুনুন, আপনি না এই টাকা দেখিয়ে আমাকে কিনতে পারবেন না। এই ঘুষ ফুস না ঘটক যদি নেয় না, আপনার রেমু আপনি রাখুন। আমার পাড়ায় আমার বাড়ির সামনে চুরি। আমার গাড়ি নিয়ে বলা চাই, চল চলুন। এবার বুঝতে পেরেছি, গাড়িটা জ্যান্ত, এখানে একটু হাত দিলে আমার গাড়ি চলতে শুরু করে দিল। ও এবার বুঝেছি কেন এই তার কাটা এত। আরে গাড়িটা আগে থামান, তারপরে এসব বলবেন। কি বললেন আপনি? যেমন তার কাটা বোন তেমন তার কাটা দিদি। আপনি না আর ভুল করেও আমার বাড়ির রাস্তার সামনে আসবেন না, আমি বলে দিলাম আপনাকে। খুব বড় সাহস হয় আপনার, আমার বোনকে নাকি তার কাটা বলছেন। খুব দেমাক হয় আপনার। আপনার মাকে যে কথা দিয়ে আমি কত বড় ভুল করেছি সেটা আমি এখন বুঝতে পারছি। আগে জানলে আগেই না করে দিতাম। কথায় কথায় শুধু টাকার গরম, মাথা গরম, তাই জন্য আপনি গাড়িতে এসি জ্বালিয়ে ঘুরে বেড়ান। আপনার বিয়ে না স্বয়ং প্রজাপতি বোম্বাও দিতে পারবে না। আপনার মতন ইটকেল বিটকেল খিটপাটকেল লোকের বিয়ে হওয়া সম্ভবই না। কি বলে? আমি খিটকেল বিটকেল ইটপাটকেল? বয়স তো কম না, দেখে তো কাকু বলে ডাকতে ইচ্ছে করে। বিয়ে হওয়ার হলে না অনেকদিন আগেই হয়ে যেত।
এই শুনুন, আমি বিয়ে করিনি, সেটা আমার চয়েস, বুঝতে পেরেছেন? আপনি কেন কথা বলছেন? আপনি কি জানেন? হ্যাঁ, স্টোভে পাম্প করতে জানেন না, আবার বেশি বেশি কথা। উনি নাকি 51টা বিয়ে দিয়েছেন, ওনার নাকি রেকর্ড আছে, সবটাই ভাঙা রেকর্ড। আমার তো মনে হয় আপনি 5টাও বিয়ে দেননি। আমার কাছে না প্রাইজ আছে, এনে দেখাবো আপনাকে। হ্যাঁ, প্রাইজ? কলেজ স্ট্রিটে চলুন না, ওরকম প্রাইজ কিনতে পাওয়া যায়, এনে দেবো নাকি? ও আচ্ছা, আমার ভাঙা রেকর্ড আমি বিয়ে দিতে পারি না, তাই তো? ঠিক আছে, এবার আমিও দেখাবো আমি বিয়ে দিতে পারি কি পারি। আগামী 7 দিনের মধ্যে আপনার মতন মাকাল ফলে যদি বিয়ে দিতে না পারি না, তাহলে আমার নামও ঘটক দিদি না। ও তাই না? এই বিয়ে না আমি ভেস্তে দেবো, নিজের বিয়ের ডিভোর্স বিয়ের আগেই করাবো, না হলে আমার নামও কাব্য মল্লিক না। দিদি, এই টুম্পা, কি রে তোরা এত রাত্রি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গে বকবক করছিস? আপনার হাজবেন্ড কেমন আছে? ওই আছে একরকম, বাড়িতে নিয়ে এসেছি। আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে কথা বলছেন কেন? আমার বাড়ি কাছে, বাড়িতে চলুন। না না, রাত হয়ে গেছে, আমি এখন বেরোই। মা, হ্যাঁ হ্যাঁ, তুমি ওনাকে চেনো? চিনি কি রে, তোর মনে নেই দিদি, সেই যে হাসপাতালে বলেছিলাম না একটা ছেলে এলো খুব ভালো, তোর বাবাকে সেই কাঁধে ভর দিয়ে দিয়ে ভেতরে নিয়ে গেল, এই ছেলেটাই তো সেই ছেলেটা রে। ও হরি, উনি সেই লোক? যতটা মাকাল ফল ভেবেছিলাম ততটা তো না। ওনার জন্য বাবা আজ প্রাণে বেঁচে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি, ওদেরকেও ছবি দিয়েছি, আমিও ছবি রেখেছি। ঠিক আছে, তোরা এবার এই ছবি দেখে ভালো মেয়েকে ওই ঠিকই লুকিয়ে জন্য যে ঘুমা যাবে, চাল কমে দে দিদি, তুই এই বায়নাটা না নিলেই পারতিস। কিন্তু লোকটা পুরো খিটকেল নয়, দয়া মায়া আছে প্রাণী। বাবাকে জানিস তো, হাসপাতালে ভর্তি করে খুব সাহায্য করেছিল লোকটা। তবে বউয়ের সাথে কি ব্যবহার করবে সেটা বলতে পারছি না, খুব চিন্তা হচ্ছে রে। যে মেয়ের সঙ্গে বিয়ে দেব তাকে হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া হবে না তো? শোনো, এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এই মন্তব্য তো জল, যদি পূব দিকে মুখ করে পশ্চিম দিকে বলপূর্বক ছড়ে মারতে পারো, তাহলে বাড়িতে যদি বিয়ে সংক্রান্ত কোনো বাধা থাকে তাহলে সব কেটে যাবে। বদ্ধ বিয়েতে অনিচ্ছুক ছেলেও সুস্বর করে নিজের ইচ্ছায় গিয়ে বিয়ের পিড়িতে বসে পড়তে পারে। আমার কথা তুমি মিলিয়ে নিও। বলপূর্বক মানে কি রে বললি? সজোরে সজোরে। ও বাবা, হে ঠাকুর, আমার ছেলের বিয়েটা নির্বিঘ্নে দিয়ে দাও ঠাকুর, কিন্তু বলপূর্বক জল ফেলতে গিয়ে গামলাটা না নিচে পড়ে যায়। বৌমা, এ দেখো, তুমি সব যেভাবে ফেলছো না, ওতে একটুখানি চাল দিলে তো বাসন্তী পোলাও হয়ে যাবে। আর ওই এক কৌটো হিং তুমি নষ্ট করেছো, গোবিন্দ দেখলে করে মুচ্ছা যাবে। ও মা, আপনি কি বলছেন? মেজোকে ওর কাজটা করতে দিন না। হে ঠাকুর, আমার বুম্বার বিয়েটা হয়ে যাক ঠাকুর, আমি বিয়েতে বাসন্তী পোলাও আর খাসির মাংস করবো। কি হলো মা? এটা কি হলো? পাড়া ছেলে ছোটদের মতো গায়ে জল দিচ্ছ কেন? কি বলছিস ছেলে ছোকরা? আমরা খারাপ কিছু করতে চাইনি, তোর ভালোর জন্য, বাড়ির ভালোর জন্য একটু ঠাকুরের জিনিসপত্র আর কি একটু করেছি, এরকম করে কথা বলছিস কেন? সবার বয়স কি দিনকে দিন কমে যাচ্ছে? একদম বয়স তুলে কথা বলবি না বলে দিচ্ছি, একদম বয়স তুলে কথা বলবি না। বয়স কারোর বাড়ছে না, বয়স যদি বাড়ে তোর বাড়ছে। বিয়ের বয়স তো পার হয়ে গেছে। তোর বয়স বাড়ছে মানে কিন্তু আমাদের বয়স বাড়ছে, তোর বিয়ে না হলে আমাদের কি করে হবে বলতো? এই দাঁড়া, কি হচ্ছে? এত জট লাগিয়েছে কেন? হ্যাঁ, সবাই মিলে এখানে কি করছো? হ্যাঁ, ও বুঝেছি। কি মা, তোমার এই আদরের বৌমা কি আবার অনশন শুরু করেছে নাকি নতুন কোন ধর্মঘট? হ্যাঁ, আরে বাবা, ওসব কিছু না, মা আর বড় মা মিলে ভুল করে দাদা ভাইয়ের গায়ে জল ফেলে দিয়েছে। কি ফেলেছে? জল?
কতটা জল আছে? 1 গামলা। 1 গামলা। আমি পাগল হয়ে যাব। 1 গামলা জল নষ্ট করা মানে বুঝতে পারছি আমার পাম্পে সেই 1 গামলা জল উপরে তুলতে হবে ইলেকট্রিসিটি খরচ। না না, বিদ্যুতের হার কত এখন তোমার জানা আছে? বৌমাকে বোঝাবে। আমার কথাটা শোন বুমা, আমার কথাটা শোন। দেখ, আজকে যদি তুই বিয়ে করে ফেলতিস তাহলে এই গামলা ছোড়াছুড়ি, জল ছোড়াছুড়ি কিছুই থাকতো না। এ নাহলে আমার মা শুধু বিয়ের কথাই ভাবছে, ছেলে যে নিউমোনিয়া হবে সেটা ভাবছে না। দাদা ভাই, বিয়ের সাথে নিউমোনিয়ার কি সম্পর্ক? মা, আমার এই মন্ত্রপুত্র জলে তো কোনো কাজই হলো না। এই শোন, আমি একদম ঠিক কথা বলছি। আমার মাথা একদম ঠিক আছে। একটাই মতো শর্ট ছিল, সেটাও ভিজে গেল। এবার জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাও, তোমরা দিকে আমি করে দিচ্ছি। সবাই এক এক করে বলবে আর লিখে নিবি, বানান যেন ভুল না হয়। লেগো 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 লেগো। ছেলে একেবারে মা নেওটা, হদ্দ বোকা। হ্যাঁ, হদ্দ বোকা। না হলে এই বুড়ি বাঁকে নিয়ে কেউ সোনার দোকানে প্রতি মাসে গিয়ে সোনা কিনে আর গচ্চা দিয়ে আসে? ছেলেটা একেবারে অপদার্থ, খরুচে, বেহিসেবে। কি বললো রে? অপদা? এই, একদম ওটা লিখবি না। আমার ছেলে মোটে অপদার্থ নয়। এই তো আমার এক বন্ধু, বুঝলি, পয়সার অভাবে নিজের ডিভোর্সের মামলা নিজে লড়তে পারছিল না, কাব্য করে ফ্রিতে লড়ে দিয়েছে। হ্যাঁ, আরে ও তো জিমেও যায় না, কিন্তু কি সুন্দর বডি। দারুণ বডি ওর, সবসময় হেলদি খাবার খায় তো। আর আমরা এতদিন ধরে জিম করছি, কিচ্ছু হলো না। লেখ ঋত্বিক রোশনের মতন হাতের গুলি। আরেকটা কথা জানো তো, ওনার সব দিকে খেয়াল আছে। মানে প্রতি বছর আমাকে ওই মানে পয়লা বৈশাখে প্রথম পাজিটা ওই আমায় এনে দেয়। দাদা ভাই না ওদের সওয়াল জবাব করতে করতে একেবারে খিটখিটে হয়ে গেছে। কিন্তু দাদা ভাই না আসলে খুব সুইট, একটা মিষ্টি মানুষ, সব আবদার রাখে। হ্যাঁ, আমার নাতি হলো লাখে একজন। এই জন্যই তো আত্মীয় স্বজনরা ওকে এত বেশি পছন্দ করে। কার অসুখ করলো, কার ডাক্তার ডাকতে হবে, কে পরীক্ষায় পাশ করলো, সব দিকে খেয়াল রাখে ও। দাদার হাতে রান্না খানা না একদম চপ্পর। খাসির মাংসটা রান্না করে না, যেদিন বাড়িতে খাসির মাংস আসে সেদিন আমার ছুটি থাকে। নিজেও খুব খেতে ভালোবাসে খাসির মাংসটা। এই, ঠিকঠাক লিখছিস তো তোরা? হ্যাঁ, সবই লিখছি, মাঝে মাঝে তাল রাখতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, দাদা ভাইয়ের মতো মানুষ হয় না। আরে বাইরে থেকে রাগি হতে পারে, কিন্তু ভেতর থেকে কিন্তু খুব নরম। শর্টে লেখ নারকল। তোমার একটা কথা বলি, মাতৃভক্তিতে বিদ্যাসাগরকে হার মানাতে পারে আমার বুম্বা। হ্যাঁ, এটা একটু বেশি হয়ে গেল না বৌদি? হ্যাঁ, ওই হার না মানাক, কাছাকাছি। জানো, এই ছেলে আমার সমস্ত না পাওয়া ভরিয়ে দিয়েছে। আমার চোখের এক ফোঁটা জলও সহ্য করতে পারে না। যা বলি তাই শোনে, যা বলি তাই শোনে। তবে কি জানো, বড্ড আপন বলা ছেলে আমার, খুব চাপা স্বভাব। নিজের কি দরকার, কি পছন্দ, কি অপছন্দ কোনোদিনও মুখ ফুটে বলে না। যে ওর বউ হয়ে আসবে না, তাকে একদম মনের ভেতরে ঢুকে সবকিছু জানতে হবে। এত পয়েন্টার বলে ধরছে না। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দে, এইসব আমার মনে থেকে যাবে। যাক বাবা, যার সঙ্গে বিয়ে দেব সেই মেয়েটা জলে পড়বে ভাবছিলাম, অতটা মনে হয় না হবে। লোকটার কিছু তো গুণ আছে, মেয়েদের সম্মানও দেয়। অবশ্য বাড়ির লোক তো ভালো ভালো বলবেই। আমি বরং একবার ওনার কাজের জায়গায় খোঁজ নেব। ওখানে তো কেউ কারুর নয়, ওখানেই ঠিক মতো জানা যাবে লোকটা কেমন, প্রসেনজিৎ না শক্তি কাপুর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি তোমাদের সম্পর্কের এই ফিজিক্যাল দিকটা আমার কাছে লুকিয়েছো। তুমি প্রতারণা করেছো আমার সঙ্গে, আর এই প্রতারণাটা আমি মেনে নিতে পারি না। তাই তুমি যদি তোমার আর সূর্যের এই গভীর সম্পর্কের কথাগুলো অকপটে আমাকে বলে দিতে,
আমার কোনো অসুবিধে ছিল না, কিন্তু তুমি একটা সত্যি আমার কাছে লুকিয়েছ। কোয়েলের সাথে আমি আমার স্বাভাবিক দাম্পত্য জীবনের কথা তোমার কাছে লুকোইনি, তুমি লুকিয়েছ, কারণ তুমি সেটা অন্যায় বলে মনে করেছ। তুমি প্রতারণা করেছো আমার সঙ্গে, আর এই প্রতারণাটা আমি মেনে নিতে পারি না। এই ঠকানোটা আমি মেনে নিতে পারবো না রাই। একটা মানুষকে আমি আমার সবটুকু সত্যি দিয়েছি, আর তার বদলে আমি শুধু সত্যিটুকুই এক্সপেক্ট করেছি, অথচ সে মিথ্যে দিয়েছে আমায়। তাই এই সম্পর্ক টানা যায় না। তুমি ইচ্ছে করলে এ বাড়িতে থাকো, কিন্তু তুমি যতদিন আছো আমি আর ফিরবো না। আমি একজন প্রতারকের সঙ্গে বাস করব না রাই। তুমি ইচ্ছে হলে সারা জীবন এই বাড়িতে থাকতেই পারো। তোমায় বিয়ে যখন করেছি তোমার আর্থিক দায়িত্ব আমিই নেব, সে নিয়ে তুমি ভেবো না রাই। তবে এক ছাদের তলায় আমি তোমার সঙ্গে বাস করব না। আমার দম বন্ধ হয়ে যাবে। আমি মুক্তি চাই। কারণ আজ পর্যন্ত তুমি তোমার মুখে স্বীকার করনি, কখনো নিজে এটা বলনি তুমি আমাকে ভালোবাসো। সব কথা কি মুখে বলতেই হবে? কেন কেন রাই, কেন আমার সঙ্গে কেন এমন করলে তুমি? কোয়েল হয়তো আমাকে টুকরো করে দিয়েছিল, কিন্তু তুমি যে আমাকে গুঁড়ো করে দিলে রাই। একেবারে ফুরিয়ে গেলাম আমি। তোমাকে উজাড় করে দেওয়া ভালোবাসার বিনিময়ে আমি যে নিঃস্ব হয়ে গেলাম। এত বড় একটা প্রতারণা কেন করলে তুমি? কেন? এই রাখলাম হাতের উপর হাত, তুমিও রেখেছো। এভাবেই আমরা একে অপরকে বইব, সহজ হোক বা কঠিন। তোমার বলা কথাগুলো কি জলের আলপনা ছিল অনির্বাণ? একটু রোদ উঠতেই এভাবে শুকিয়ে গেল প্রতিশ্রুতিগুলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখন আবার কে এলো? আমি দেখছি। দিদি ভাই, তুই এসে গেছিস? রাই, তুই? কি রে, অনির্বাণ কোথায়? জামাই অনির্বাণ আসেনি? দিদিভাইকে দেখে তো মনে হচ্ছে টাইম বোম ফেটে গেছে। দিদিভাই, তোর ঘরও উড়ে গেছে। কিরে রাই, কিরে মা, তুই কথা বলছিস না কেন? হ্যাঁ, একা একা চলে এসেছিস? ওই বাড়ির কি কোনো নিয়ম আছে নাকি যে বউ ভাতের পরের দিনে দিরাগমনে আসতে হয়? মা, ওকে আগে ভেতরে আসতে দিন, তারপর যা প্রশ্ন করার করুন। রাই, তুমি আমার সঙ্গে চলো, ভেতরে চলো। আর কেউ আসেনি তোর সাথে? রাই। কি রে রাই? এই রাই, কি হয়েছে তোর? কি রে, তুই একা একা চলে এলি কেন? এই না তোর সব থেকে বড় দোষ। তুই নিশ্চয়ই আমাদের কথা ভেবে এখানে ছুটে আমাদেরকে দেখতে এসেছিস। আচ্ছা, আমাদেরকে নিয়ে চিন্তার কি আছে রাই? আমরা তো এখানে সকলে মিলে একসঙ্গে আছি।
ছি 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 ছি, কি ভাবলো বলতো শ্বশুর বাড়ির লোকজন? আরে তুই ওদেরকে বলে এসেছিস তো? মা এখন এত কথা বলবেন না, সদ্য মেয়েটা এলো, ওকে একটু বসতে দিন। বসো রাই, বস তো। আমি একটু জল নিয়ে আসি। কি আছে? আচ্ছা দিদিভাই তুই কি বলতো, এরকম কেউ করে? হ্যাঁ আরে বাবা, আমাদের কথা মনে পড়ছিল বলে এভাবে চলে আসবি? অষ্টমঙ্গলার আগে এভাবে আসতে নেই। তুইও না, একটু জল খা, জল খা, জল খা, খা তো। হ্যাঁ সেই তো জানি, তার আগে বরকে ছাড়া এভাবে না। না না রাই, আমি বেশ বুঝতে পারছি তুই নিশ্চয়ই ওখানে একটা ঝামেলা পাকিয়ে এসেছিস না? নিশ্চয়ই আমাদের দেখতে আসবি, বাড়ি যাবো বলে ঝামেলা করেছিস, অনির্বাণ রেগে গেছে। একটা ফোন করে যেখানে আমাদের খবর নেওয়া যায় সেখানে তুই আসতে চেয়ে অনির্বাণকে রাগিয়ে দিয়েছিস। আমি ঠিক জানি এটা ঘটেছে, তাই তো? তোর না কোনোদিনও আক্কেল হবে না রাই। তুই তুই আমাকে 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 তোর ফোনটা দে তো, আমি অনির্বাণকে এক্ষুনি ফোন করে বলছি যে তুই ভুল করেছিস। আমি ফোন করে বলছি, তুই ফোনটা দে। কি হলো, ফোনটা দে না। আর অনির্বাণ যদি আমার ফোনটা না ধরে, আর কোনোদিনও যদি আমার মুখ দর্শন না করে? মানে মানে কি কি বলছিস? কি মুখ দর্শন করবে না মানে কি? আমি যদি ফিরে না যাই? বলো না মা। বলো না মা, তুমি থাকতে দেবে না আমাকে এখানে? রাই জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাবিশ, এগুলো তো কোনো মানেই হয় না দিদি ভাই। এগুলো সব নকল, বানানো। কেউ কি করে এটা বিশ্বাস করতে পারে? আর অনিতাকে তো আমি এতটা স্টুপিড ভাবিনি। ইন্টেলিজেন্ট একটা লোক নিজের বউয়ের প্রতি এরকম নির্বোধ পজিটিভ হয়ে যায় কি করে? হে দিদি ভাই, টাকা আমার দিকে। এখন এভাবে মাথা নিচু করে হেরে গিয়ে বসে থাকার সময় নয়। আমি তোকে বলছি, অনিতা কি করলো, কি বললো, কি ভাবলো, এখন সেটা ভাবার সময় নয়। সেটা নিয়ে পরে ভাবা যাবে। এসব ছবিগুলো বানানো, কেউ বানিয়ে তোর সর্বনাশ করতে চাইছে, সেটা তুই বুঝতে পারছিস? তোর আর অনিতার মধ্যে একটা অশান্তি ক্রিয়েট করতে চাইছে, অবিশ্বাস ক্রিয়েট করতে চাইছে। তুই কি বুঝতে পারছিস দিদি ভাই? আর সেটাই সে খুব ভালোভাবে সাকসেসফুলও হয়ে গেছে, কারণ অনির্বাণ তো আমাকে ছেড়ে চলেই গেছে। আর এটাই তো সে চেয়েছিল। না দিদি ভাই, না, এত বড় একটা লড়াই এক রাউন্ডে শেষ হয়ে যেতে পারে না। এখনো অনেক রাউন্ড লড়তে হবে আমাদের। আর তুই তো ননির পুতুল নয় যে এক ধাক্কায় নুয়ে পড়বি। আমাদের লড়াই করতে হবে। হ্যাঁ মানছি, এটা একটা কঠিন লড়াই হবে, কিন্তু মিথ্যের সাথে আমরা আপোষ করব না। এটা কি আর কি নাকি? দরকার হলে আমরা সাইবার ক্রাইমে যাব, একটা কেস করব। জানিস তো দিদি ভাই, আমরা ভয় পাই বলে আমাদের ভয় পাইয়ে রাখা হয়। রাই, আমাকে ভুল বোঝো না, কিন্তু তুমি শিওর তো যে তোমার সঙ্গে কখনো সূর্যের এরকম ঘনিষ্ঠতা? বৌমনি, তুমি এটা আমার সম্পর্কে ভাবলে? না না রাই, আমি ভাবিনি, কিন্তু ছবি নিয়ে যে এরকম বানানো যেতে পারে আমি তো কখনো দেখিনি। বানানো যায় বৌমনি, তুমি বাইরের খবর বেশি রাখো না তাই জানো না। কিন্তু এরকম অসভ্যতা এখন সব সময় হয়। আর মেয়েদের নামে এরকম মিথ্যে নোংরা ছবি মানুষে, বিশেষ করে তাদের কাছের লোক, সব থেকে আগে বিশ্বাস করে। মেয়েদের বদনাম করা তো কম্প্যারেটিভলি সহজ। বুঝতে পারছি, তবে রাই তোমাকে আমি তাহলে একটা কথা বলে দিই। হতে পারি আমি খুব সাধারণ মধ্যবিত্ত বাড়ির সাধারণ হাউসওয়াইফ, কিন্তু আমারও একটা জেদ আছে। তোমাকে এই অপমানটা যে করেছে সেটা মেয়ে হিসাবে কিন্তু আমারও গায়ে লেগেছে। তুমি হয়তো মনে মনে এখনো নিজেকে তৈরি করে উঠতে পারোনি, কিন্তু স্রোত যা বললো তারপর আমি কিন্তু নিজেকে তৈরি করে ফেলেছি। এই ছবি কে বানিয়েছে, কে পাঠিয়েছে, সেটা আমাদের খুঁজে বের করতেই হবে। আর রাই, আমরা যখন সত্যির দিকে আছি তখন আমরা ঠিক বের করে ফেলতে পারবো। সেটা করেই বা কি লাভ হবে বৌমনি? অনির্বাণ তো আমাকে অবিশ্বাস করছে,
যেটা পুরুষদের বেসিক ইনিশিয়াল রেসপন্স। বেশিরভাগ সময় জগতে সবাই ঠিক, আমার পার্টনার আমাকে ঠকালো। জগতে সবাই সত্যি কথা বলছে, আমার পার্টনার আমাকে মিথ্যে বলেছে। আমাদেরকে অনির্বাণদার চোখে আঙুল দিয়ে মিথ্যে আর সত্যির ফারাকটা দেখিয়ে দিতে হবে। এমন ভাবে দেখিয়ে দিতে হবে যে সেই লোকটা নিজের কাজে লজ্জা পায়। একদম ঠিক বলেছে স্রোত। রাই, আমাদের ঘুরে দাঁড়াতেই হবে, ঘুরে দাঁড়িয়ে নিজের জায়গাটা মজবুত করতে হবে। আর তুমি তো আমাদের কখনো হেরে যেতে শেখাওনি, আমাদের প্রতিবাদ করতে শিখিয়েছো। স্রোত, আমি দুজনেই তোমার থেকে তো সেটাই শিখেছি। তাই আজ তোমাকে তো এইভাবে ভেঙে পড়া অবস্থায় আমরা মেনে নিতে পারি না। আমাকে যে আর কত লড়াই লড়তে হবে আমি জানি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধর্মাবতার গত ৩রা জুলাই রাত্রি 10:30টার সময় আহির ভৌমিক মদ্যপ অবস্থায় নিজের গাড়ি দিয়ে WB 2003 2A/34 দুজন সাইকেল আরোহীকে ধাক্কা মারে, যাদের মধ্যে একজন মৃত আর একজন কোমায় আছে, নিজের জীবনের সঙ্গে লড়াই করছে। আমি আদালতের কাছে আসামি আহির ভৌমিকের কঠিন থেকে কঠিনতম শাস্তির আর্জি জানাচ্ছি। আই অবজেক্ট। আহির ভৌমিক আসামি নন, উনি এই অ্যাক্সিডেন্ট কাণ্ডে অভিযুক্ত মাত্র। যেহেতু আহির ভৌমিকের সঙ্গে আকাশদীপ ভৌমিকের মতন একটা বড় নাম জড়িয়ে আছে, তাই তাকে প্রোপাগান্ডা ভিত্তিক ফ্রেম করা হচ্ছে, আর সেটাকেই বারে বারে আদালতের কাছে ইম্পোজ করা হচ্ছে। অবজেকশন সাস্টেইনড। ধর্মাবতার, আসামি আহির ভৌমিকে যে অপরাধী তার সপক্ষে আমরা আদালতের কাছে প্রমাণ সাবমিট করেছি। পুলিশের কাছে আহির ভৌমিকের এগেইনস্টে যে এফআইআর লেখা হয়েছিল তাতে ডিউটি অফিসারের সিগনেচার থেকে আরম্ভ করে গাড়ির নাম্বার পর্যন্ত ছিল, কিন্তু পরবর্তী সময়ে আকাশদীপ ভৌমিক তার প্রভাব খাটিয়ে আশ্চর্যজনকভাবে পুলিশের খাতা থেকে আহির ভৌমিকের এগেইনস্টে করা এফআইআর এর পাতাটি হাওয়া করে দেন, জাস্ট হারিয়ে যায় পাতাটি। তারপর নিজের ছেলেকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়। ধর্মাবতার, দুর্ভাগ্যবশত মিডিয়ার তৎপরতায় হারিয়ে যাওয়া এফআইআর এর কপি কার্বন পেপার থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং সেখানেই এই সব তথ্য পাওয়া গেছে। ধর্মাবতার, আমার ক্লায়েন্ট আহির ভৌমিক এই কেসের নিজেই একজন ভিকটিম। কি প্রমাণ করতে চাইছে এরা? এই পুরো ঘটনাটায় আহির ভৌমিকের দোষ শুধু একটাই, সে সেলিব্রিটি ক্রিকেটার আকাশদীপ ভৌমিকের ছেলে। এছাড়া কোনো দোষ নেই আহিরের। সেদিন আহিরের ভূমিকা একজন প্রত্যক্ষদর্শীর মতোই ছিল। আসলে আহির সেদিন গাড়িটা চালায়। এক সেকেন্ড, সেদিন রাত্রে আহির গাড়িটা চালাচ্ছিল না মানে কি বলতে চাইছেন আপনি? অবজেকশন ইওর অনার। সে রাতে আহির গাড়ি চালাচ্ছিল না তো চালাচ্ছিলটা কে? সেদিন গাড়িটা চালাচ্ছিল আহির ভৌমিকের ড্রাইভার গুরুপদ সাহা। গুরুপদ সাহা এ আবার কোথা থেকে এলো? কে? মানে এই নাম তো আমরা শুনিনি। মানে এটা হচ্ছেটা কি? এরা একটা মিথ্যে কেস সাজাচ্ছে, মানে আমাদের সবাইকে আসল কেসটা থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যদি জানতেন গুরুপদ সাহাই এই অ্যাক্সিডেন্টের কারণ, তাহলে তাকেই কেন প্রথমে গ্রেফতার করেনি পুলিশ? মিলর্ড, পুলিশের কাছে সেদিন গুরুপদকে অ্যারেস্ট করবার সুযোগ ছিল না। আহির ভৌমিকের ড্রাইভার গুরুপদ সেদিন এত বড় একটা ঘটনা ঘটানোর পর ফেরার হয়ে যায়, কিন্তু এখন পুলিশের তৎপরতায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আমার যা শাস্তি দেবার দিন আমি ভুল করে ফেলেছি, সব দোষ আমার। চুপ। মিলট, ও গ্রামে গিয়ে গা ঢাকা দিয়ে বসেছিল, ভেবেছিল কেসটা ধামাচাপা পড়ে গেলে বেরিয়ে আসবে। আমরা সোর্স থেকে কিছু ইনফরমেশন পেয়ে ওর গ্রামে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে ওকে ধরে এখানে নিয়ে এসেছি। ও গড, এরা তো কেসটা পুরো ঘুরিয়ে দিল। এই গুরুপদকে একেবারে আদালতে হাজির পর্যন্ত করে দিল। অন্যায় এবারে কি করে প্রুফ করবে? এই কেস যদি ও হারে, সবার আগে কোপ পড়বে আমার চ্যানেলের ওপর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি তো পালিয়ে গেলেন বুঝলাম, কিন্তু আহির বাবু আপনি তো সেখানে ছিলেন, তা আপনি কিছু করলেন না কেন? হ্যাঁ, আমি ওখানেই ছিলাম।
আসলে আমি তো প্রথমে ঘটনাটা বুঝতেই পারিনি কি হয়েছে। তারপর গাড়ির থেকে নেমে ওই দৃশ্য, ওই রক্ত, আসলে আসলে রক্ত দেখিনি তো কখনো, তাই মাথাটা কাজ করছিল না, শরীরটাও কেমন একটা। আর যখন শরীরটা একটু ঠিক হলো হঠাৎ দেখি ততক্ষণে গুরুপদদা পালিয়ে গেছে। কেন যে পালালো, আর ঠিক সেই সময় পুলিশ সেখানে চলে আসে। আমি কিন্তু ওখানেই দাঁড়িয়েছিলাম, আমি কিন্তু পালাইনি। আর কেনই বা পালাবো বলুন, আমি তো কিছু করিনি না। আর পুলিশ এসে আমাকেই দোষী ভেবে বসলো। আমি অনেকবার বলার চেষ্টা করলাম আমি কিন্তু কিছু করিনি, কিছু করিনি, কিন্তু আমার কোনো কথা না শুনে আমার নামে এফআইআরটা লিখে দিল। ইওর অনার, অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে যখন আমরা খবরটা পেলাম, হিট অফ দ্য মোমেন্টে আমরা আহিরের নামেই এফআইআরটা করে ফেলি 107 নম্বর পাতায়। তারপরেই জানতে পারি যে গাড়িটা আহির চালাচ্ছিল না, গাড়িটা চালাচ্ছিল ওর ড্রাইভার। আমাদের ভুল বুঝতে পারি। ইওর অনার, আহির ভালো ঘরের ছেলে, শুধু শুধু পুলিশ কেসে জড়িয়ে যাবে? তাছাড়া ওনার পরিবার, ওনার বাবার একটা সম্মান আছে, তাই আমি 107 নম্বর পেজটা ছিঁড়ে ফেলে দিই। এফআইআরটা লেখার সময় যে ছোট্ট কনফিউশনটা হয়েছিল সেটাই পরে এসে এত বড় আকার নিয়েছে। জানিয়ে মিডিয়া আমার ক্লায়েন্টকে খুনি বানিয়ে দিয়েছে। শুভেন্দুবাবু, আপনি এইমাত্র আদালতে জানালেন যে আপনি ভুল বোঝাবুঝির জন্য এফআইআর এর পাতা ছিঁড়ে ফেলে দিয়েছিলেন, তাই তো? ঠিক তাই। কিন্তু আপনি তো প্রেস কনফারেন্সে বলেছিলেন বানান ভুলের জন্য নাকি আপনি পাতা ছিঁড়েছিলেন। 107 নম্বর পাতা এফআইআর লেখার সময় একটা বানান ভুল হয়ে গেছিল, তাই পাতাটা ছিঁড়ে ফেলা হয়েছে। হ্যাঁ, বলেছিলাম তো, কিন্তু সবটাই তদন্তর স্বার্থে। ইওর অনার, কিছু তথ্য ডিসক্লোজ করা যেত না, আর তাছাড়া ওই ড্রাইভারকেও তো ধরতে হতো, তাই আমি 108 নম্বর পাতায় অজ্ঞাত একটি গাড়ির নামে এফআইআর করে সেই সময়কার মতো তদন্ত আমি শুরু করে দিই। ইওর অনার, তদন্ত তাড়াতাড়ি শুরু হয়েছে বলেই এত তাড়াতাড়ি আমরা ড্রাইভারকে ধরে এখানে হাজির করতে পেরেছি। সাব্বাস শুভেন্দু, এই তো এইবার আমি আসল শুভেন্দুকে দেখতে পাচ্ছি। দ্যাটস অল মাই লর্ড। আশা করি আদালতের কাছে সমস্ত ঘটনা পরিষ্কার হয়ে গেছে। এবার আপনি যা রায় দেবেন আমার ক্লায়েন্ট তা মাথা পেতে গ্রহণ করবে। তাহলে আমরা সবাই ভুল ভাবছিলাম, আইর ভূমিকা শুনে নির্দোষ। ও যোগ্য দাদা, কোথা থেকে কি হয়ে গেল? আমাদের কাছে প্রমাণ থাকা সত্ত্বেও এদের এই মিথ্যাটাকে আমাদের সত্যি বলে মেনে নিতে হবে। আমি যেটা ভাবতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। পর্ণা, কেস এখন আমাদের হাতের বাইরে চলে গেছে। এখন মহামান্য আদালত যা রায় দেবেন সেটা আমাদের মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্লিপ করতে হবে বড্ড কাম। একটা খুনির জন্য এত সহানুভূতি কিসের তোমাদের? তো ফাঁসি হওয়া উচিত। কোনো সাজা হবে না রোহিতের, কোনো সাজা হবে না। আমার কোল খালি করে দিল, শালিনীকেও শেষ হয়ে যেতে দিল। অমানুষ একটা, অমানুষ। এক মিনিট জেঠিমা। আজকে ফুলকি দাস ছোট মুখে সাহস করে দুটো কথা বলবেই বলবে। স্যার যদি এই বাড়িতে অমানুষ হয়, তাহলে আরো একজন বড় অমানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে। ফুলকি, কি বলছোটা কি?
যাও, ঘরে যাও, ঘরে যাও এক্ষুনি। কি করে যাব দিদি? একজন মানুষ শালিনী ম্যাডামকে বাঁচাতে পারেনি বলে মরমে মরে যাচ্ছে। ডাক্তার জেঠুর কাছ থেকে তার ওষুধ আনতে হচ্ছে। সাংবাদিকরা এসে তাকে আরো শেষ করে দিয়ে গেল। একজন নিজের মানুষ তাকে এই সময় খুনি কি করে বলতে পারে? আর জেঠিমার মতন মানুষ যাকে কিনা সবাই সম্মান করে, সবাই শ্রদ্ধা করে, সে যদি এই সময় স্যারের যন্ত্রণাটা না বোঝে তাহলে কে বুঝবে দিদি? আর জেঠিমা তো মা দুর্গার মতো। দুদিন আগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের দেখে সব ভুলে তাদেরকে অন্ন জোগাল। আর আজ স্যারের জন্য সব মায়া দয়া উবে গেল। কি করে মানুষ এমন হয়? স্যার তো ছটফট করছে, এটা তো সবাই দেখছে। এই সময় যদি নিজের লোক আঘাত করে তাহলে বাইরের লোক তো ফালা করে দেবে। জেঠিমা, স্যার তো এখনো এত কিছুর পরও তোমাকে নিজের মায়ের মতো দেখে। মা হয়ে তোমার ছেলের প্রতি তোমার একটুও মায়া দয়া নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার, দুধটা খেয়ে নিন, ওষুধ খেতে হবে। উঠুন স্যার, উঠুন। স্যার, উঠুন। দুধটা খেয়ে নিন। মা শুয়ে পড়েছে? হ্যাঁ স্যার। নিন স্যার, ওষুধটা খেয়ে নিন। ডাক্তার জেঠু দিয়েছে, বলেছে ভালো ঘুম হবে। স্যার, এবার শুয়ে পড়ুন। ফুলকি, হ্যাঁ স্যার, কিছু লাগবে? আর কত করবে আমার জন্য ফুলকি? কজনের সাথে ঝগড়া করবে আমার জন্য? লোকে তো আমার বদনাম করবেই। জেঠিমণি ভুল কিছু বলেনি তো। তুমি বলো, দুটো দুর্ঘটনা আমার উপস্থিতিতে হয় কি করে? আমি অভিশপ্ত ফুলকি। আমার উপর নিশ্চয়ই কোনো না কোনো একটা অভিশাপ আছে, না হলে বারবার আমারই এরকম অভিজ্ঞতা হয় কেন? আমার জন্য দাদা চলে গেল, আজকে শালিনীর এই দুর্ঘটনা হলো আমারই জন্য। আমি দায়ী না? স্যার,
আপনি এভাবে বলবেন না। আপনি এভাবে বারবার বললে আমার মনে হবে আমি বন্যার জলে ভেসে গেলে ভালো হতো। দুর্ঘটনার উপর কারোর হাত থাকে না স্যার। আপনি শুয়ে পড়ুন, আর কোনো কথা হবে না, অনেক কথা হয়েছে, শুয়ে পড়ুন, না হলে কিন্তু এবার ফুলকি দাস বকুনি দেবে। আর ফুলকি দাসের বকুনি কিন্তু রোহিত স্যারের ধমক নয়, সাংঘাতিক করা বকুনি। শুয়ে পড়ুন। কি হলো, শুয়ে পড়ুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে শোনো, এখানে যে কদিন আছো আমার কথা না শুনে চললে, ঠিকঠাক ভাবে না থাকলে আমি কিন্তু সোজা তোমাকে নিয়ে পুলিশের কাছে যাব। আপনার মুখে কি পুলিশ ছাড়া আর কোনো কথা নাই নাকি? কারণ তোমাকে একমাত্র পুলিশই সাহায্য করতে পারবে, আর এটা যখন আমি বুঝে গেছি খুব ভালো করে, তাই তোমাকে সাহায্য করার ওষুধ হিসেবে তোমাকে সবসময় পুলিশের কথাটাই বলবো, বুঝেছো? আর শোনো, কালকে বাড়িতে লক্ষ্মী পুজো আছে, গুঞ্জা দিদি আসবে, সারাটা দিন বাড়িতে থাকবে, বিকেলে পুজোর কাজকর্ম করবে। মা কিন্তু বারবার করে থাকতে বলেছে, এমন কোনো সিক্রেট দয়া করে করো না যাতে গুঞ্জা দিদি খারাপ লাগবে, মনে থাকবে তো? আমি বুঝি যা কিছু করি, আর উনি কিছুই করেন না নাকি? উনি তো আমার চিজ কইছিলেন। আমি কেন শুধু শুধু ঝামেলা পাকাবো? উনি যদি আমার সাথে মুখ লাগান তাইলে আমি ওনার সাথে মুখ লাগাবো। আমার কি মাথা কান খারাপ হয়েছে নাকি যে আমি ওনার লগে শুধু শুধু ঝামেলা পাকাইতে যাব? ও, এতক্ষণে বুঝছি, আপনি এই কথা বলানোর লিগায় আমার আপনার ঘরে ডাকছিলেন, তাই তো? এতক্ষণে ঝুলি থেকে বিড়াল খান বাইর হইছে। আপনার ভাবে বলে যাতে আমি কিছু না কই তার লিগায় সাবধান করলেন, তাই তো? হ্যাঁ তাই তো। আমার ভাবি বউ যদি এই বাড়িতে এসে অপমানিত হয় আমার তো খারাপ লাগতেই পারে, কেন বলবো না? হায় ঠাউর, এখনো বিয়া হয় নাই, একের দর ভুতলাইয়া পড়তেছে। আচ্ছা দেখেন, আপনার ভাবি বউরে যদি এই বাসার কেউ অপমান করতো তাহলে তো তার খারাপ লাগতো তো? তেমনি যদি আপনার ভাবি বউ এই বাসার কাউরে অপমান করে তাহলে তো তারও খারাপ লাগবে। অবশ্য আমি আপনার বাসার কোনো লোক নাই, তার লিগায় হয়তো আপনার খারাপ লাগতেছে না। যাকগে, আর কিছু কথা নাই তো? না, এসো এখন। বাবা বাসলাম, এতক্ষণ বুকখান কেমন ঢিপ 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 করতেছিল। কেন ঢিপ 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 কেন করছিল জানি না, আপনার সামনে আইলে না আমার এই প্রকার হয়। সে তো হবেই, কারণ তোমার সমস্ত মিথ্যে কথাগুলো তো একমাত্র আমি ধরতে পারি, তাই। আর আমার সামনে দাঁড়িয়ে তুমি ওই ট্যাপ ও কিচ্ছু করতে পারো না। আর তুমি খুব ভালো করে জানো এই বাড়িতে আর কি হোক না হোক আমি তোমাকে পুলিশের কাছে ধরে দিতেই পারি, সেই জন্য তুমি আমাকে বেশি ভয় পাও, তাই তো? আপনার নামে না আমার বাবার কাছে নালিশ দিব। আমার বাপে কিন্তু আপনারে ছাড়বো না। আমি না হয় বাচ্চা মানুষ, আমি আপনারে ছাইরা দিলাম, আমি পারি না তাই বল। বাচ্চা মানুষ তুমি? তোমায় যে বাচ্চা বলে সে হচ্ছে বাচ্চা। সে আপনি যাই কন, আমার বাপরে আমি কিন্তু আপনার নামে নালিশ দিব। আমার বাপ কিন্তু আপনারে ছাড়বো না, আমার বাপ আমার খুব ভালোবাসে। আচ্ছা আমি আইতেছি এখন। মেয়েটার মধ্যে একটা সোজা সাপটা ব্যাপার আছে, একটা তেজ আছে, তবে ভদ্রলোক মেয়েকে লেখাপড়া শেখাননি কেন এটাই তো বুঝে উঠতে পারছি না। আর একটা জিনিস খেয়াল করলাম, ও অন্যায়ের সঙ্গে আপোষ করে না। আচ্ছা আমি এই সমস্ত কথা কেন ভাবতে যাচ্ছি? যা খুশি করুক, আমার কি দরকার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
ওই যে গুঞ্জা দিয়ে এসে গেছে। তাই? আরে আরে এসো এসো। দেখো আমাদের বাড়ির লক্ষ্মী পুজোতে আমরা ছেলেরা মেয়েরা সবাই একসঙ্গে কাজ করি, তাহলে বুঝতেই পারছো আমরা ছেলেরা কতটা লক্ষ্মী। হ্যাঁ এসো গুঞ্জা এসো, দাঁড়াও ওকে আসতে দাও না। এসো গুঞ্জা, এই যে এবার লক্ষ্মী পুজোয় আমি তোমাকে হাতে খড়ি দিয়ে দেবো, এসো। হ্যাঁ তুমি তো লক্ষ্মী হয়েই যাচ্ছ। এই যে দেখো নাড়ু পাকাচ্ছি, নাড়ু। ওই বছরে এক দিন কাজ করে কত কথা শোনাচ্ছে দেখো দিদি ভাই। যে যতগুলো নাড়ু পাকাচ্ছ তার বেশিরভাগ তো নিজের পেটেই যাবে নাকি? আমার হয়ে গেছে, আমি ডান। এই হয়ে গেছে মানে চুপচাপ কাজ কর, একদম ভাগিবাজি করবি না। ও আমি করলেই যত দোষ মন্দ করছে। হ্যাঁ আর দাদা ভাই ও যে সব থেকে বেশি ফাঁকি মারছে, তখন কার বেলা ওকে তো সবাই কনসিডার করে দিচ্ছে। করবে না কেন? হ্যাঁ করবে না কেন? ওর মতো তোরাও লেখাপড়া কর, তাহলে তোদেরও কনসিডার করা হবে। দেখো কথা নেই বার্তা নেই, লেখাপড়া টেনে আনলো, কি বলবো। হ্যাঁ সত্যি যা বলেছিস, এই লেখাপড়া ব্যাপারটা না থাকলে যে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো কি খুশি হতো সে আর বলার নয়। আমাকে কিন্তু এইসব কথা বলবে না বাপি, খুব খারাপ হচ্ছে। আমি লেখাপড়ায় ফাঁকি দিই? না না ফাঁকি আর কোথায় দিস, শুধু পরীক্ষার আগে তোকে ওই ঘরের বাইরে কখনো দেখা যায় না, এমনিতে সারা বছর ওকে দেখো সারা পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। এই আমার নামে কিন্তু আজে বাজে কমেন্ট করাচ্ছে। হ্যাঁ আমি কাজ করি না, তাহলে গুঞ্জাকে কে নিয়ে এলো? হ্যাঁ হ্যাঁ তুই তো খুব বড় কাজ করছিস, সব থেকে বড় কাজ করছিস তুই। এর থেকে বড় কাজ আর কিছু হতেই পারে না। এবার তুই কিন্তু এবার কাঠটা খাবি। চলো চোখ দেখা নন্দ নাকি দৃষ্টি নাই? লক্ষ্মী পূজার দিন লক্ষ্মীর আলপনা দিতেছি আর আপনি পা দিয়ে বাড়াইয়া দিলেন। কি করছেন আপনি? দাও দেখিনি। এই তুমি মাতব্বরি করছো কেন? যদি কারোর বলার হয় তাহলে তো বাড়ির লোকেরা বলবে। কই ওরা তো কিছু বলছে না। আর তুমি কোন হরিদাসী যে তোমার কথা আমায় শুনতে হবে? সব ব্যাপারে পটর পটর করে কথা বলে যাচ্ছে। পারিয়েছি বেশ করেছি, যদি অসুবিধা হয় মুছে আবার করবে। সারাক্ষণ কাজ করা দেখাচ্ছে। কেউ তো এটা ইচ্ছে করে করেনি, ও দেখতে পায়নি তাই হয়ে গেছে। ওর সাথে এইভাবে কথা বলার কি আছে? আপনার ভাবিবো তো কিছুই দেখতে পায় না। বাসার লক্ষ্মী বাসায় ঢুকতেছে, বাসার আলপনা খান পাড়া দিয়ে ঢুকতেছে, মঙ্গল অমঙ্গল নাই নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের বাড়িতে মানে আমাদের রান্নাঘরে একটা জিনিস একটু কম ঢোকে, সেটা হলো তেল। একদমই তাই। আমাদের বাড়ির মোটো হলো কম তেলে রান্না আর কম তেলে খাওয়া। তবে এটা তো গেল আমাদের কথা, কিন্তু যাদের ইচ্ছে একটু কম তেল খাবে বা তারা শরীর স্বাস্থ্য সচেতন, তাই তেলটা একেবারে বাদ দেবে, তাদের জন্য রন্ধনে বন্ধন ভালোবাসার রান্নায় আজ থেকে শুরু হচ্ছে বিনা তেলে বাজিমাত। আজ চলছে রন্ধনে বন্ধন ভালোবাসার রান্নায় বিনা তেলে বাজিমাত। তা তোমরা কি রান্না করছো? আমরা করব মাশরুম রোস্ট আজকে। বেশ একটা হাস্কি ভয়েসে বলেছে, আমরা করব মাশরুম রোস্ট। আচ্ছা বেশ, ঠিক আছে। শাশুড়ি জামাই জুটি, তোমরা শুরু করো তোমাদের মাশরুম রোস্ট। আগে টমেটো আর পেঁয়াজ বাটাটাকে আমরা একটু গ্রাইন্ড করে নেব। আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করতে চাই, আমি কিন্তু খেতে ভালো পারি। আর আরেকটা কথা, আমার শ্বশুর বাড়ি হচ্ছে খাঁটি বাঙাল আর আমি হচ্ছি খাঁটি ঘটি। মানে আমি অ্যাকচুয়ালি বাটি ইন দ্য সেন্স বাবার বাড়ির দিক ঘটি আর মা ছিলেন বাঙাল, তো আমি হয়ে গেছি বাটি। এটা দিতে হবে তো? এটা পুরোটা দিয়ে দাও। রান্না ব্যাপারটা কিন্তু বড্ড বেশ কঠিন আমার কাছে, কিন্তু খাওয়াটা আমার পক্ষে খুব সহজ। এইদিকে মিক্সি চলছে, ওইদিকে কড়াইতে পেঁয়াজ বাটা দেওয়া হবে। এটা যেহেতু মানে বিনা তেলে রান্না, সেহেতু টমেটো আর আদা
তারপরে লঙ্কা, এগুলো সব আগে থেকে একটু পুড়িয়ে নেওয়া হয়েছে, যেটা রান্নাটা হতে সুবিধা হয় এবং অন্যরকম ফ্লেভারও অ্যাড করে পোড়ানোটা। আমি একটা ছোট্ট মজাদার ঘটনা বলি। হ্যাঁ বলো। তখন সবে সবে প্রপোজ করেছি, আমার শো থেকেই আলাপ, প্রপোজ করেছি। কি হয়েছিল, যখন আমার শাশুড়ি মা প্রথমবার আমাদের বাড়ি এসেছিলেন, ঠিক আছে, বাড়িতে কেউই ছিল না, আমি একাই ছিলাম। আসার পরে খাবো, কিন্তু বাড়িতে রান্নাও সেরকম ছিল না। আমি বললাম একটা অমলেট করে দিই। সেই অমলেট করতে গিয়ে যা কেচ্ছা আমি করলাম, আমার ওয়াইফ বললো তুমি ছেড়ে দাও দেবাঙ্গন, করতে হবে না। উনিও বললেন দেবাঙ্গন ছেড়ে দাও, আমি করে নেবো। আরে না না না, প্রথমবার এসছে, একবার ইমপ্রেশনটা দিয়েই দিই। বিশ্বাস করো, কেচে গেল পুরো। কেন জানো? কেন? কাঁচের বাটি 3টে ভেঙে ফেললো। এই কেলেঙ্কারি! ডিম ভাঙার জায়গায় তুমি কাঁচের বাটি ভেঙে ফেললে? হ্যাঁ, একদম ডিম ভাঙতে গেছি, 3টে বাটি পরপর 3 জনের জন্য ফাটালাম, স্লিপ কাটলো, পড়ে গেল। তা আমি তখন ডিসাইড করলাম রান্নাটা আমার জন্য না, বাট পেট পুজোটা কিন্তু আমার জন্য অবশ্যই আছে। কি বলো তুমি? কারেক্ট আছে একেবারে। এবার এই বাটাটা দিয়ে দিতে হবে। ঢালবো? হ্যাঁ দিয়ে দাও। দিয়ে দিলাম, আর একটু হবে, আর একটু ঢাকা দিয়ে রাখি। মাশরুম রোস্টটা তো তখন থেকে ওইদিকে চলছে, আমি একটু এবারে গিয়ে দেখি কত দূর এগোলো। হ্যাঁ দেখো তো, গন্ধ তো ভালোই বেরোচ্ছে। কাকিমা। হ্যাঁ দিদিমা, এই তো হয়ে এসছে, একটু নুন দিলাম। আচ্ছা, একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ, এই জলটা শুকোলেই তৈরি হয়ে যাবে মাশরুম রোস্ট। মাশরুম রোস্টের ফিনিশিং টাচটা আমি দিয়ে দিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সিংহাসন বাবু চলুন। হায় রে কপাল, এ কি দেখছি আমি? বাবা কি পুলিশ! কি হয়েছে? এই রাজ্যের সবচেয়ে পজিটিভ মহিলা, এবার তুমিই বলো, এই দোষের জন্য আমি তোমাকে নতুন কি শাস্তি দেব? আপনি এটা কি করছেন? সাথী, যাও যাও। কি কাকা, মা, বাবা, এইসব কি বলছো তুমি? সবার আগে তুমি আমার ছেলেকে সবার সামনে থাপ্পড় মারলে, আর তারপর পুলিশ ডাকলে, আর এখন সবার সঙ্গে সম্পর্ক পাতাতে এসেছো। একটা কথা কান খুলে শুনে রাখো, এখন থেকে তোমার সাথে আর আমাদের কোনো সম্পর্ক নেই। বেরিয়ে যাও এখান থেকে। মা, থাকতে দিন না ওকে এখানে। এমনিতেও ওকে দেখলে আমার খুব দয়া হয়। সাথে অনেক চেষ্টা করেছিলে তাই না তুমি, কিন্তু রিটার্নে কি পেলে? ইন্দ্রর দেওয়া কথা যে ও আমাকে বিয়ে করতে চায়। সাথে হয়তো এখনো আমার সাথে ইন্দ্রর বিয়েটা হয়নি, কিন্তু একটা কথা নিশ্চয়ই তুমি বুঝে গেছো যে ইন্দ্রকে তোমার থেকে ছিনিয়ে নিতে আমি সফল হয়েছি। চলুন মা। মা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কারণ আমি সেই মানুষগুলোর সাথেই আছি যারা তোমার জীবনটা শেষ করে দিচ্ছে।
সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হলো এটা যে আমি নিধির বাবা। আমি চাইলেও এই বিয়ে আটকাতে পারবো না, কিন্তু তোমাকে আশীর্বাদ করব যেন ইন্দ্র আর তোমার সম্পর্ক অটুট থাকে। হে মা সন্তোষী, কোন ভুলের শাস্তি পাচ্ছি আমি? আজ আমার সত্যিকারের ভালোবাসা ইন্দ্র আমাকে এইভাবে ছেড়ে চলে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সাথী, মারে তুই এখানে? মা, তোকে তো আমরা কখন থেকে খুঁজছি রে মা। মা বাবা, তোমাদের অনেক ধন্যবাদ। তুমি যদি থানায় বড় অফিসারদের সঙ্গে কথা না বলতে, তাহলে আজ সব শেষ হয়ে যেত। কিন্তু মা, আমরা তো কারোর সঙ্গে কোনো কথা বলিনি। বরং আমরা যখন থানায় গিয়েছিলাম, দারোগাবাবু তো আমাদের ঢুকতেই দেননি। আর আমরা এখানে মা সন্তোষীর কাছে প্রার্থনা করতে চলে এলাম। দেখুন, ওপর থেকে অর্ডার রয়েছে, তাই আমি কিচ্ছু করতে পারবো না। আমার কাছে একজন মহিলা এসেছিলেন। আবার এরকমটা নয় তো যে দিদি হয়তো রিপোর্ট লিখিয়েছে আর কথা বলেছে? মা বাবা, তোমরা এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। সাথী, সাথী, দিদি, 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 আমায় ক্ষমা করে দাও দিদি। তুমি পুলিশকে পাঠিয়ে ইন্দ্রের বিয়েটা আটকেছো, আর আমি না বুঝে তোমায় কি কি বলে ফেলেছি। তোমায় অসংখ্য ধন্যবাদ। ক্ষমা আর ধন্যবাদ একসঙ্গে? সাথী, তোমার মন খুব পরিষ্কার, সেই জন্য ক্ষমা চেও না। যদিও আমি জানি আমি কিছুই করিনি, এসবই তোমার সন্তোষী মায়ের কৃপায় হয়েছে, যার ওপর তোমার অটুট বিশ্বাস। আর তখন তুমি তাড়াহুড়োতে ছিলে, কারণ তুমি ইন্দ্রকে আটকাতে চেয়েছিলে। তাই তোমার জায়গায় আমি চলে গেলাম প্রার্থনা করতে। তুমি আমায় দিদি বলে ডাকো না, তাই তোমার সমস্যা তো আমারও সমস্যা। ঠিক তেমনই যেমন ভক্তের সব কিছু আসলে ভগবানেরই। তবুও দিদি, আমায় ক্ষমা করে দাও। যে কোনো সম্পর্কে ভুল বোঝাবুঝি হতেই পারে, তোমার আর ইন্দ্রর মধ্যেও এমনই কিছু হয়েছে। তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি না এখন কিছুই বুঝতে পারছি না যে কি করব। সবচেয়ে বেশি তুমি তোমার সম্পর্ককে জানো, তাই তাকে কিভাবে জোড়া লাগাবে সেটা তোমাকেই ভাবতে হবে। কিন্তু একটা কথা মনে রেখো, আমি সব সময় তোমার সঙ্গে আছি। প্রেম আর ভক্তি প্রায় একই রকম, যেখানে কঠিন সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, আর যে জয়ী হয় তাকেই সত্যিকারের প্রেমী আর ভক্ত বলা হয়। আমি যথাসম্ভব চেষ্টা করব দিদি ইন্দ্রকে বোঝানোর, কিন্তু পুরোহিত মশাই বলেছিলেন যদি 1 মাস ওর সঙ্গে থাকি তাহলে ওর বিপদ হতে পারে। সাথী, সেই বিপদকে তুমি হারিয়ে দিয়েছো, একবার নয় অনেকবার। বটসাবিত্রীর ব্রত করে তুমি যমরাজের থেকে নিজের স্বামীর প্রাণ ফিরে পেয়েছিলে। গ্রহর থেকে বড় হচ্ছে কর্ম, আর তুমি নিজের কর্ম দিয়ে সমস্ত খারাপ দশা এবং গ্রহের প্রভাবকে নিষ্ক্রিয় করে দিয়েছো। আচ্ছা, তোমার নিজের প্রেমের উপরে বিশ্বাস আছে তো? তাহলে সেই বিশ্বাস সঙ্গে নিয়ে এগিয়ে চলো। মনে রেখো, সিথির সিঁদুরে অনেক শক্তি থাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার গুরু
আমাকে এই জন্য উৎপন্ন করেননি যে আমি শমশাসুরকে এখানে ফেলেই চলে যাই। আমার তো জন্মই এজন্য হয়েছে যাতে ওনাকে সঙ্গে নিয়ে আমি পিশাচ লোকে চলে যাই। আর আমি তো এনাকে সঙ্গে করেই নিয়ে যাব। আমি সেই আদেশই পেয়েছি। এটা করা তোমার পক্ষে সম্ভব নয়। সম্ভব? দাঁড়াও, শেষবারের মতো বলছি তোমায়, ওই কমণ্ডলু আমায় ফিরিয়ে দাও, না হলে তার পরিণাম ভালো হবে না। না ভৈরব, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আমি শমশাসুরকে অবশ্যই পিশাচ লোকে নিয়ে যাব। আর তুমিও আমাকে আটকাতে পারবে না ভৈরব। মিত্র, সাবধান থেকো। ওই ভৈরব খুবই চালাক, সবকিছু করতে পারে। ভৈরব চলে গেছে? হ্যাঁ। শোনো, আমি জানি তুমি এখানেই কোথাও লুকিয়ে আছো। কমণ্ডলু আমায় দিয়ে দাও, এতেই তোমার ভালো হবে। আর না হলে আমি এই পাথর ভেঙে দেব। একদম না। আজ শমশাসুরকে পিশাচ লোকে নিয়ে যেতে আমাকে কেউ আটকাতে পারবে না, তুমিও না। ভৈরবকে কোনোভাবে দিক ভ্রষ্ট করতে হবে যাতে আমি এখান থেকে যেতে পারি। ভৈরব, কি বলেছিলাম আমি তোমাকে? তুমি কখনো আটকাতে পারবে না আমাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখানে তো অসংখ্য কমণ্ডলু, মনে হয় এগুলোর মধ্যেই ওই পাপী কমণ্ডলু লুকিয়ে রেখেছে। আমাকেই দেখতে হবে। নারায়ণ নারায়ণ। ভৈরব, এ কি অনর্থ করতে যাচ্ছেন আপনি? কুয়োর ভিতরে রাখা কমণ্ডলুগুলো কোনো সাধারণ কমণ্ডলু নয়, এরা তো বহু যুগ তপস্যাতে লীন সাধু সবাই। আপনি যদি নিচে যান ওনাদের তপস্যা ভঙ্গ হয়ে যাবে।
না মহর্ষি, আমার ওই কমণ্ডলু চাই যার মধ্যে শামশাসুর বন্দী আছে, আর সেটা এগুলোর মধ্যেই একটি। আপনি এতগুলো কমণ্ডলুর মধ্যে সেই কমণ্ডলুটি খুঁজে পাবেন? দেখুন, সব একই রকম দেখতে। ভৈরব, এবার আপনি সিদ্ধান্ত নিন যে ওনাদের তপস্যা ভঙ্গ করে আপনি আপনার কমণ্ডলু খুঁজবেন, না এনাদের শান্তিতে তপস্যা করতে দেবেন। নারায়ণ নারায়ণ। বৃদ্ধক, ভৈরব আমাকে অপমান করেছে, আর কেবলমাত্র আমাকেই নয়, সমগ্র পিশাচ লোককে অপমান করেছে। আপনার জ্ঞানকেও অপমান করেছে। আমাদের আজই একসঙ্গে এই অপমানের প্রতিশোধ নিতে হবে। পিশাচ সৈন্যদের নিয়ে আমি আজই মাতার শক্তিপীঠে আক্রমণ করব, আর ওই ভৈরবের বিনাশ করব। ওই শক্তিপীঠ এখানে নিয়ে আসব, আর মাতাকে বাধ্য করব যাতে উনি আমাদের সবাইকে এই পিশাচ লোক থেকে মুক্ত করে দেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।